ওকে, বাই দ্য ওয়ে শুনেন, আমরা ইউজুয়ালি আমাদের কোশ্চেন ছবি তুলে আমরা আমাদের স্ক্রিনে শেয়ার করি, তাই না? তো আজকে আপনাদের কোশ্চেন সলিউশনটা একটু অন্যভাবে করার চেষ্টা করবো আমি। ঠিক আছে, একটু অন্যভাবে করার চেষ্টা করবো। আমি আপনাদেরকে হাতে লিখে লিখে কোশ্চেনগুলো সলভ করবো, কারণ আমার মনে হয়েছে যে আজকে হাতে না লিখলে আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার হবে। যখন যেটা দরকার আমরা সেটা কাজই করবো। আমি একটু কোশ্চেনগুলো রেডি করে নিয়ে আগে একটু দাঁড়ান খালি। আপনারা সবাই খাতা কলম নেন, সবাই খাতা কলম নেন। আমি আজকে অনেকগুলো কোশ্চেন লিখবো আপনাদের কাছে এখানে। সবাই খাতা কলম নিয়ে নেন। আমরা অনেকগুলো কোশ্চেন লিখবো, লিখে লিখে এখানে আমরা একদম সলভ করবো, একদম ন্যাচারালি সলভ করবো আমরা কোশ্চেনগুলো। আর যারা এখনো অ্যাসাইনমেন্ট সাবমিট করেন নাই, ঠিক আছে, তারা আশা করি না যে তারা ভবিষ্যতে ভালো কিছু করবে। আপনি যদি এখন থেকে সিনসিয়ার না হন, ওই পরবর্তীতে আপনি যতই লাফালাফি করেন বা যতই চেষ্টা করেন লাভ হবে না, সময় চলে গেলে সাধন হয় না। একটু ওয়েট করেন জাস্ট। বাস, ওকে, চলেন আমরা আমি আপনাদেরকে এখন ধরে ধরে আমরা ফ্রেজের যে আইডেন্টিফিকেশন গুলো আছে এগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো আসেন আমরা প্রথমে একটু লিখে নিই ফ্রেজ কোয়েশ্চেন্স। ফ্রেজ রিলেটেড যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো আসেন আমি একদম ধরে ধরে আপনাদের কোয়েশ্চেনটা সলভ করে দেবো, খালি আপনারা একটু ওয়েট করেন, একটু সময় লাগতে পারে, এইটুকুই জাস্ট। তো আসেন, প্রথম কোশ্চেন করছে আপনাকে এখানে, যেমন একটা কোশ্চেন আছে যে হোয়াট ইজ ফ্রেজ। হোয়াট ইজ ফ্রেজ আপনাদেরকে লিখতে হবে, আজকে প্রচুর লিখতে হবে। আমি চাইলে আপনাদের এমনি স্ক্রিনে করে দিতে পারতাম, বাট আমার কাছে মনে হয় যে স্ক্রিনে করলে খুব একটা এফেক্টিভ হবে না, কারণ ফ্রেজ থেকে আমরা মোটামুটি 1 নাম্বার নিশ্চিত করতেই হবে যেভাবেই হোক। দেখেন হোয়াট ইজ ফ্রেজ, তো আপনাকে এ নাম্বার আনসারটা কি বলছে দেখেন। এ নাম্বার আনসারটা বলছে যে আ গ্রুপ অফ ওয়ার্ডস, a group of words to express certain idea, to express certain idea, a group of words to express certain idea. Number B আপনাকে বলছে nouns and verbs are combined, এই কোশ্চেনটা একটু বড় হবে, বাকিগুলো সহজ হবে, are combined together, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, আমি একটু একজনের সাথে কথা বলি তো দেখা যাচ্ছে কিনা। দাঁড়ান, অর্ণব একটু আনমিউট করেন তো ভাই। অর্ণব, অর্ণব দেখা যাচ্ছে কি? জি দেখা যায়? স্যার দেখা যাচ্ছে তো। জি স্যার আচ্ছা, সমস্যা নেই, দেখা যায়, আমি তো দেখতেছি, আমার তো অন্য ডিভাইসে চেক করতেছি আমি। ওকে, মিউট করে দেন। যার দেখা যাচ্ছে না সে একটু কাইন্ডলি একটু বের হয়ে আবার নতুন করে জয়েন করেন কাইন্ডলি, বা নেট প্রবলেমের কারণে উইক দেখাচ্ছে। আসেন, সো যেটা বলছিলাম যে nouns and verbs are combined together to express certain idea, ঠিক আছে? আচ্ছা, আমি 3 নম্বর অপশন দিই, লাস্ট, এটাই অপশন লাস্ট, সেটা হচ্ছে আ গ্রুপ। এটা লিখতে হবে আপনাদের, হ্যাঁ, কারণ আপনাদের ডেফিনিশন আসতে পারে। a group of related words used as single parts of speech, তিনটা অপশন দিচ্ছি আপনাদেরকে, দেখেন। প্রথমটা বলছি a group of words to express certain idea. Number 2 বলছি nouns and verbs are combined together to express certain idea. Number 3 বলছি a group of related words used as single parts of speech. বলেন দেখি কোনটা হবে তিনটার মধ্যে? নাম্বার সি,
ঠিক আছে, এবার আসেন, কারণ দেখেন ফ্রেজ মানে এইটা না যে একটা নির্দিষ্ট মিনিংকেই ক্রিয়েট করবে। কিছু কিছু জায়গায় আপনার নির্দিষ্ট মিনিং নাও থাকতে পারে, বাট এটা একটা ফ্রেজ হতে পারে। বাট এখানে দেখেন আ গ্রুপ অফ রিলেটেড ওয়ার্ডস ইউজড অ্যাজ সিঙ্গেল পার্টস অফ স্পিচ। আমরা জানি না যে আমাদের নাউন ফ্রেজ হতে পারে, তারপর হচ্ছে আমাদের প্রোনাউন বাদ দিয়ে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে, আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ হতে পারে, কনজাংশনাল ফ্রেজ হতে পারে, আমাদের ইন্টারজেকশনাল ফ্রেজ হতে পারে, পারে কিনা? তাহলে দেখেন এটা একটা পার্টস অফ স্পিচে ইন্ডিকেট করতে পারে বা ইউজ হতে পারে, পার্টস অফ স্পিচ হিসেবে ইউজ হতে পারে। সো দ্য আনসার উইল বি নাম্বার সি। তার মানে এই কোশ্চেনটা আপনারা একটু মার্ক করে রাখবেন। এই ফ্রেজ থেকে আরেকটা কথা বলে রাখি আপনাদের, যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন সিকার্স আছেন, এখানে তো কেউ জব ক্যান্ডিডেট নেই, তো ফ্রেজ থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে রাজশাহী ইউনিভার্সিটি, একটু লেখা রাখতে পারেন। ফ্রেজ থেকে সবচেয়ে ক্রিটিক্যাল কোশ্চেন আসে রাজশাহী ইউনিভার্সিটিতে। আমরা কোশ্চেনগুলো যদি একটু অ্যানালাইসিস করে দেখতে পাবেন যে আপনি রাজশাহী ইউনিভার্সিটিতে কোনো না কোনো ইউনিট আপনি রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা দিতে যাওয়ার আগে ফ্রেজ মাস্ট একবার দেখে যাবেন, একবার মাস্ট দেখে যাবেনই। ঠিক আছে, আচ্ছা যাও এবার আসো। এবার আচ্ছা, কালকে কালকে নয়ন না কে যেন আমাকে বললেন যে কমার্সের কোশ্চেনগুলো আলাদা। এই কোশ্চেন তো রাজশাহী ইউনিভার্সিটির বিবিএ তে আসা একটা কোশ্চেন, বিবিএ ডিপার্টমেন্ট এসছে রাজশাহী ইউনিভার্সিটি। ঠিক আছে, আপনাদের বাকি কোশ্চেনগুলো সলভ করে দেবো, নো প্রবলেম। ওকে, আচ্ছা এবার আসেন নাম্বার 2 এ চলে যাই। এবার দেখেন আস্তে আস্তে কাজ করি আমরা। হ্যাঁ দেখেন, আবার ফ্রেজের আরেকটা মিনিং হতে পারে, আমি আপনাকে বলে দিচ্ছি, শুধু লিখে নেন ফ্রেজ। ঠিক আছে, যেমন একটা সেন্টেন্স দিয়ে হবে যে আ গ্রুপ অফ ওয়ার্ডস, আ গ্রুপ অফ ওয়ার্ডস, এটুকু একটু লিখে নেন কারণ এগুলো আমাদের লাগবে কাজে। আ গ্রুপ অফ ওয়ার্ডস, একটু পরে আমরা আইডেন্টিফিকেশনে চলে যাব। আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট does not make a complete sense and does not contain মানে ধারণ করা a finite verb। ঠিক আছে, ইজ দিয়ে আপনাকে এখানে অপশন দিচ্ছে, কি দেখেন বলছে এটাকে কি সেন্টেন্স বলে, নাকি এটাকে ফ্রেজ বলে, নাকি এটাকে আপনার ইডিয়ম বলে, নাকি এটাকে আপনার ক্লজ বলে। চারটা অপশন দিচ্ছি, আমি একটু জায়গা সংকলন হওয়ার কারণে নিচের দিকে লিখলাম। তো দেখেন এবার আপনি সেন্সটা বোঝার চেষ্টা করেন। আমরা জানি যে ক্লজে কিন্তু একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব থাকে। আপনারা ভালো করে জানেন যে ক্লজে একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে, ইউ নো দ্যাট। আবার সেন্টেন্সেও কিন্তু সাবজেক্ট থাকে, ফাইনাইট ভার্ব থাকে। ইডিয়মসে সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকে না সাধারণত, তাই না? ইডিয়মস আলাদা জিনিস। এখন বলছে আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডাজ নট মেক আ কমপ্লিট সেন্স, যেটা একটা কমপ্লিট সেন্স কখনো তৈরি করবে না বা পূর্ণাঙ্গ কোনো অর্থ দিবে না। ঠিক আছে, and does not contain a finite verb, এটাকে বলা হচ্ছে ফ্রেজ। এটাকে বলা হয় ফ্রেজ। তাহলে মানে আমরা এখন এডিশনাল বাড়তি দুটো ইনফরমেশন পেলাম যে ফ্রেজ কাকে বলে, এই সম্পর্কেও কিন্তু কোশ্চেন আপনাদের পরীক্ষাতে এসছে। সো ফ্রেজ কাকে বলে এটা একটু আপনার দেখে যাও, আপনার দায়িত্ব। এটা মুখস্থ করতে হবে না, বাট আপনি পরীক্ষাতে গেলে সেন্সটা নিয়ে গেলে আপনি একটা কোশ্চেন দাগাই নিয়ে আসতে পারবেন, ইজিলি দাগাই দিতে পারবেন। ধারণাটা রাখেন। আমি আবারও বলছি, আমি আপনাদের একদম মানে ছাকা যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আছে সবগুলো নিয়ে আজকে আলোচনা করবো আপনাদের সাথে, A to Z। ঠিক আছে, সো আপনাদেরকে যেগুলো দিচ্ছি আপনারা এগুলো নোট করে একদম ওই যে ফ্রেজের সাথে একদম রেখে দেবেন, তাহলে আপনার একটা কমপ্লিট শিট হয়ে যাবে। এবার চলে আমরা ফ্রেজ আইডেন্টিফিকেশনে চলে যাব। আমরা জানি যে শুধু প্রোনাউন বাদ দিয়ে বাকি সবগুলো পার্টস অফ স্পিচের কি হয়, ফ্রেজ হয়, তাই না? তো আমরা এখন প্রথমে যেটা কথা বলবো, নাউন ফ্রেজ গুলো কি কি, নাউন ফ্রেজ গুলো নিয়ে কথা বলবো। আসেন নাউন ফ্রেজ গুলো আমি আপনাদেরকে প্রত্যেকটা এক্সপ্লেন করে দিচ্ছি, নাউন ফ্রেজ গুলো সম্পর্কে। ঠিক আছে, আমার কাছে বই রাখা আছে, আমি কোশ্চেনগুলো দেখে দেখে আপনাদেরকে করে দিচ্ছি। আসেন, আর কেন নাউন ফ্রেজ হচ্ছে এটা নিয়ে আমরা কথা বলবো। দেখেন 1 নম্বর লিখুন সবাই। আচ্ছা, তো দেখেন 1 নম্বর কোশ্চেন করছে এইভাবে, দা সেন্ট্রাল পার্ট অফ noun phrase is, কি আশ্চর্যজনক একটা কোশ্চেন দেখেন।
বলছে নাউন ফ্রেজের মানে সেন্ট্রাল জিনিস বা মুখ্য বিষয় কি? তাজ্জব কোশ্চেন। এটা কি অ্যাডজেক্টিভ হবে? এটা কি অ্যাডভার্ব হবে? এটা কি প্রিপোজিশন হবে? না, এটা কি হবে? নাউনই হবে। সহজ কোশ্চেন, এটা হবে নাউন। ঠিক আছে, বাট কোশ্চেনটা করছি কি আপনাকে কোশ্চেনটা বুঝতে হবে, ইংলিশের কোশ্চেনটা বুঝতে হবে। দ্য সেন্ট্রাল পার্ট অফ নাউন ফ্রেজ, তারপর নাউন ফ্রেজে কি মুখ্য থাকে? নাউন মুখ্য থাকে। অ্যাডজেক্টিভ ফ্রেজে অ্যাডজেক্টিভ মুখ্য থাকে। তার মানে নাউন ফ্রেজের মুখ্য জিনিসটা কি? মুখ্য জিনিস হচ্ছে আমাদের নাউন। একটা কোশ্চেন গেল আপনাদের নাউন ফ্রেজ রিলেটেড, একটা কোশ্চেন গেল। আসে 2 নম্বর কোশ্চেনে আসি আমরা। 2 নম্বর কোশ্চেন বলছে যে বিপুল ইজ আ ম্যান অফ লেটার্স। শুনেন আর লেখেন, আর যদি আমার লেখা একটু দ্রুত হয় তাহলে আমাকে একটু কমেন্টস করবেন যে স্যার একটু একটু আস্তে লেখেন, কারণ অনেক কোশ্চেন লিখতে হবে আজকে। বিপুল ইজ আ ম্যান অফ লেটার্স। ম্যান অফ লেটার্স মানে কি? পণ্ডিত ব্যক্তি। ম্যান অফ লেটার্স মানে কি? পণ্ডিত ব্যক্তি। এই কোশ্চেনটা আপনাদের পরীক্ষাতে এসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে এসছে কোশ্চেনটা। ঠিক আছে, তো দেখেন বিপুল ইজ আ ম্যান অফ লেটার্স। এবার আসেন, আপনারা জানেন যে আমাদের নাউন ফ্রেজ কোনটা? নাউন ফ্রেজ হচ্ছে সেগুলো যেগুলো ডিটারমিনারের পরে থাকে অথবা ডিটারমিনার দ্বারা শুরু হয়। মনে আছে আপনাদের যে নাউন ফ্রেজ হচ্ছে সেগুলো যেগুলো ডিটারমিনারের পরে থাকে অথবা ডিটারমিনার দ্বারা শুরু হয়। আর আমরা জানি আর্টিকেল গুলো হচ্ছে একটা ডিটারমিনার। দেখেন ডিটারমিনার দ্বারাই শুরু হয়েছে, এখানে আন্ডারলাইন ডিটারমিনার পর্যন্ত আছে। তাহলে যেহেতু ডিটারমিনার দ্বারা শুরু হয়েছে তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের কি? নাউন ফ্রেজ। মানে প্রত্যেকটাই নাউন ফ্রেজ নিয়ে আলোচনা করতেছি, বাট কেন নাউন ফ্রেজ হচ্ছে সেটা আমি আপনাকে এক্সপ্লেন করে দিচ্ছি বা বিভিন্ন এক্সাম্পল শো করতেছি। এর বাইরে আর কোনো কিছু করতে হবে না, যা দেবো আপনি নোটটা শুধু পরীক্ষা হলে পড়ে চলে যাবেন, আর কিছু করবেন। 2 নম্বর কোশ্চেন গেল। এবার আসেন 3 নম্বর কোশ্চেনে আসি। 3 নম্বর আমি কোশ্চেন করতেছি এভাবে যে হি ইজ অ্যান আই শোর টু মি। হি ইজ অ্যান আই শোর টু মি। ঠিক আছে, হি ইজ অ্যান আই শোর টু মি। এখানে বলছে যে এই আইশোর যে শব্দটা আছে বা ফ্রেজটা আছে এটা কি ফ্রেজ? এটা কি ফ্রেজ? এই যে এখানে আইশোর। ঠিক আছে, এখন আইশোর মানে হচ্ছে আপনার জিজ্ঞেস করতে যে ভাই আইশোর মানে কি? আইশোর মানে হচ্ছে চক্ষুষুল। চক্ষুষুল ডিকশনারি দেখে পাইছি, বাট আমি সময় পাইনি যে চক্ষুষুল মানে কি এটা আমি জানি না। চক্ষুষুল মানে কি এটা আমি জানি না, আপনারা কেউ জানলে আমাকে জানাই দিবেন। চক্ষুষুল মানে হতে পারে যে সে আমাকে দেখে খুব হিংসা করে বা এরকম কিছু হতে পারে, বাট আই এম নট শিওর আইশোর মানে চক্ষুষুল মানে কি। ঠিক আছে, এখন আমাদের জানা এটা দরকার নেই। আপনার পরীক্ষাতে বলছে যে এটা কি ধরনের ফ্রেজ, তাই না? দেখেন আপনি জানেন চোখের দুশ্মন না, হ্যাঁ এরকম আমি গেস করছি এরকম। তো দেখেন আপনি পরীক্ষাতে ধরেন এটার মানে আপনি জানেন না, নো প্রবলেম। আপনি কি করবেন? আপনি জানেন যে ডিটারমিনারের সাথে বা ডিটারমিনারের পরে কি থাকে? নাউন ফ্রেজ থাকে। ডিটারমিনারের সাথে বা ডিটারমিনারের পরে কি থাকে? নাউন ফ্রেজ থাকে। তাহলে নিশ্চয়ই এটা কি হবে? নাউন ফ্রেজ। এটা কি হবে? নাউন ফ্রেজ। এটা হবে নাউন ফ্রেজ। হ্যাঁ, আচ্ছা দেখতে পারেন সহ্য করতে পারেন, ওইটাই গেস করছিলাম যেটা ওইটাই। তাহলে দেখেন, তাহলে এখানে ডিটারমিনারের পরে কি হবে? নাউন ফ্রেজ। তাহলে এটা আমাদের কি? নাউন ফ্রেজ। আমাদের মানে না জানলেও কিন্তু আমরা এটা ফ্রেজটাকে বের করতে পারবো, নো প্রবলেম। এবার আসি নাম্বার 4 নম্বর কোশ্চেনে চলে যাই। দেখেন আমি বললাম দে হায়ার্ড a huge beautiful home, a huge beautiful home. They hired a huge beautiful home. They hired a huge beautiful home. আন্ডারলাইন আছে a huge beautiful home. দেখেন ভাই, আপনারা দেখেন আমি আপনাদের যে কোশ্চেন ব্যাংক আছে, এই যে দেখেন কোশ্চেন ব্যাংক, আপনাদের একদম কোশ্চেন ব্যাংক নিয়ে বসছি কিন্তু আমি, এত মোটা একটা বই, বিশাল মোটা একটা বই, কোশ্চেন ব্যাংক নিয়ে বসছি। এখন দেখেন আমরা যা নিয়ম করছি, বাট এই বইগুলোতে নিয়মগুলো একটু জটিল করে দেওয়া আছে বা হিজিবিজি করে দেওয়া আছে। আমরা যেভাবে করছি ঠিক সেভাবে আপনি কাজ করে যান, যেখানে আটকে যাবেন খালি বলবেন আমাদের স্যার এটা বুঝতে পারিনি। এই যে দেখেন বলছিলাম ডিটারমিনার সহ বা ডিটারমিনার এর পরে সবসময় নাউন ফ্রেজ বসে, তাহলে এটা কি? নাউন ফ্রেজ। দেখেন বাকি টুকু না জানলেও চলবে আমাদের, এটা হচ্ছে নাউন ফ্রেজ। ঠিক আছে, আরো আসেন, আরো অনেকগুলো এক্সাম্পল দেখবেন। আসেন 5 নম্বরে যাই। 5 নম্বরে ধরেন আমি বললাম আপনাকে যে টু ওয়াক ইন দ্য রেইন ইজ অলওয়েজ থ্রিলিং টু মি। টু ওয়াক ইন দ্য রেইন is always
thrilling to me. To walk in the rain is always thrilling to me. To walk in the rain is always thrilling to me. এখানে আছে to walk in the rain. To walk in the rain. To walk in the rain. এখন ভাই বলেন তো আমরা নাউন ফ্রেজের মধ্যে আমরা জানি না যে জিরান ফ্রেজও থাকতে পারে বা ইনফিনিটিভ ফ্রেজও থাকতে পারে। আমি আপনাদের একদম নোট করে দিচ্ছি, একদম দেখেন নাউন ফ্রেজের নিচে নোট করা আছে যে নাউন ফ্রেজের শেষে জিরান ফ্রেজও থাকতে পারে, ইনফিনিটিভ ফ্রেজও থাকতে পারে। তাহলে এটাতে কি আছে? ইনফিনিটিভ, যে 2 + v1, ইনফিনিটিভ 2 + v1, ইনফিনিটিভ। তার মানে এটা কি? এটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ সব এক্সাম্পল দেবো আপনাদের, সব এক্সাম্পল। এটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। ওকে, আচ্ছা এবার আসে আমরা চলে যাচ্ছি 6 নম্বর কোশ্চেন। ঠিক আছে, এবার আসে। এখন আমি বলতেছি যে কোয়ালিফাইং in the admission test qualifying in the admission test is not easy. Qualifying in the admission test is not easy. Right? তো আসেন যে qualifying in the admission test. আপনাকে এটা আন্ডারলাইন করে দিন। qualifying in the admission test আপনাকে কি করতে বলছে? ফ্রেজ নির্ণয় করতে বলছে। হয়তো অপশন আপনার কি থাকবে? নাউন ফ্রেজ থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডভার্ব থাকবে, এই ধরনের ফ্রেজগুলো থাকবে। আপনার তো টেনশন করার দরকার নেই। আপনি দেখেন এখানে আপনি দুইভাবে করতে পারবেন। ঠিক আছে, এখানে দুইভাবে করতে পারবেন। আপনি জানেন যে জিরান দ্বারা কি শুরু হয়? নাউন ফ্রেজ শুরু হয়। আবার আপনি চাইলে এটাকে ইট দ্বারা রিপ্লেস করতে পারবেন। আমরা তো এটাও জানি যে ইট দ্বারা রিপ্লেস করা যায় নাউন ফ্রেজকে, যায় কিনা? যেমন এর আগেটা তো আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারতাম ইট। তাহলে দেখুন তো ইট ইজ অলওয়েজ থ্রিলিং টু মি, এটা আমার কাছে সবসময় থ্রিলিং। আবার এখানে বলতে পারতেছি যে ইট ইজ নট ইজি, তার মানে আমরা বলতে পারতেছি এটা কি? নাউন ফ্রেজ। এটা আমাদের নাউন ফ্রেজ। ঠিক আছে, এবার আসি কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 চলেন আমরা একটা শব্দ নিই। যেমন আমি বললাম the man wants something to eat. The man wants something to eat. ঠিক আছে, তাহলে এখন শুনেন যে এখানে ধরেন আন্ডারলাইন করে দেওয়া আছে something to eat, এর নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে। ওকে, আচ্ছা যদি এর নিচে আন্ডারলাইন করা থাকে তাহলে আপনি কিভাবে বের করবেন? দেখেন যে এই ফ্রেজটাকে ইট দ্বারা রিপ্লেস করা যায়। the man wants it, এই ফ্রেজটাকে ইট দ্বারা রিপ্লেস করা যায়। তাহলে আমরা জানি, এটাও জানি যে ইট দ্বারা রিপ্লেস করা গেলে সেটা কি হয়ে যায়? নাউন ফ্রেজ হয়ে যায়। এটা আমাদের নাউন ফ্রেজ হয়ে যায়। আমি কিন্তু আপনাদের কোশ্চেন যেগুলো আসছে সেগুলো দিয়ে কিন্তু আপনাদের দেখাচ্ছি। আমি কিন্তু এখানে এই জন্য অপশনগুলো দেখাচ্ছি না আপনাদেরকে, এগুলো কিন্তু প্রত্যেকটা কোশ্চেন আপনাদের। যেমন আমি যেটা আপনাকে এইমাত্র দিলাম সেটা আপনার এসে রাজশাহী নিউমের 15-16 স্টেশন। এর আগেরটা যেটা দিচ্ছি ওটা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে এসছে। ঠিক আছে, আচ্ছা। সো এট দ্য সেম টাইম আপনাদের বিসিএস এর কোশ্চেনগুলো আমি সলভ করে দিচ্ছি এখানে। এটার সাথে সাথে বিসিএস এর কোশ্চেনগুলো সলভ হয়ে যাচ্ছে একেবারে। ওকে, আচ্ছা চলেন আরো কিছু এক্সাম্পল নিই আমরা। আরো আমি বললাম কত নম্বর গেল আমাদের? 7। আমি বললাম নাম্বার 8। বললাম টু রাইট ওয়েল requires practices. Requires practices. তাহলে ভালো করে চালাতে হলে আমাদের প্র্যাকটিসের প্রয়োজন। রিকোয়ার মানে কি? প্রয়োজন। ঠিক আছে, আমরা রিকোয়ার মানে হচ্ছে প্রয়োজন, তাহলে দেখেন আমি সিম্পল করে বলি যে দেখেন এটাকে ভাই আপনি ইট দ্বারা রিপ্লেস করতে পারতেছেন, ইট, তাই না? ওকে, তাহলে দেখেন তাহলে it requires practices. তাহলে হয়ে গেল এটা কি? নাউন ফ্রেজ। সহজ জিনিস তো, ইট দ্বারা রিপ্লেস করা যেতে পারে, অথবা আমরা জানি যে আইএনজি দ্বারা শুরু হলে বা টু দ্বারা শুরু হলে আমাদের নাউন ফ্রেজ হয়। এইটুকুই তো কথা। আসে আমি বললাম আপনাকে যেমন নাম্বার 9 বললাম টু রিড নিউজপেপার
To read newspaper is a good habit. Is a good habit. To read newspaper is a good habit. Okay, এখানে দেওয়া আছে to read newspaper. To read newspaper. তাহলে আমরা এখানে বলতে পারি না it is a good habit. It is a good habit. It is a good habit. তাহলে হয়ে গেল নাউন ফ্রেজ, এটা আমাদের হয়ে গেল নাউন ফ্রেজ। এর বাইরে আর কোনো কোশ্চেন নেই, শেষ। নাউন ফ্রেজ রিলেটেড যতগুলো কোশ্চেন আছে সবগুলো আমি আপনাকে দেখাই দিলাম, আর যেগুলো আছে সব এই ধরনের কোশ্চেন। আপনি যেটা কাজ করবেন শোনেন, আমি একদম সাইন্টিফিক্যালি প্রুফ যে একটা কথা, সেটা হচ্ছে বলি আপনাদেরকে, আপনারা কিন্তু নিজের নোটগুলো সাজা রাখবেন এবং পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই নিজের নোটগুলো রিভিশন করে যাবেন, বারবার করে নিজের নোটটা রিভিশন করবেন। 10-5টা বই ঘাটাঘাটির দায়িত্ব আপনার দায়িত্ব না, বই রিসার্চ করার দায়িত্ব আমাদের, আপনার দায়িত্ব শুধু সময়টাকে পড়া। খালি কোশ্চেন কোনো কিছু থাকলে আমাকে বলবেন, আমরা জানলে, আপনি না জানলে আপনাকে 2 দিন পরে হলো জানাই দেবো কোশ্চেনটা। বাট যে কাজটা করবেন, নিজের হাতের লেখা বারবার চোখে বুলাবেন। আপনি যখন একই জিনিস বারবার রিডিং করবেন না, তখন আপনার ওই জিনিসটা ব্রেনের মধ্যে বেশি স্থায়ী থাকবে। এটা ট্রাস্টেড একেবারে, হ্যাঁ, একদম মানে প্রুফড যে আপনি নিজের লেখা জিনিস যখন বারবার করে রিভিশন করবেন বা একই জায়গায় যখন বারবার রিভিশন করবেন, তখন আপনার না বিষয়টা আরো বেশি মনে থাকবে। সো আপনারা এগুলা একদম নোট করে নেবেন। যেমন এখন অ্যাডিশনাল কিছু পেজ আসবে নাউন ফ্রেজ, এর জন্য ধরেন পেছনের দিকে নাউন ফ্রেজ দিয়ে আপনি এই এক্সাম্পলটা তুলে নেবেন। এখন আমরা করবো হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ, তাহলে এগুলো আপনারা খাতা নোট করে তুলে নেবেন। আর যখন আমি পরীক্ষা নেবো তখন শুধু রিভিশন করে আপনারা পরীক্ষাগুলো দেবেন, এর বাইরে আর কোনো কাজ নেই। ঠিক আছে, আসেন অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ এর বাইরে কোনো কোশ্চেন নেই ভাই, বাংলাদেশের সবচেয়ে বড় কোশ্চেন ব্যাংকে বসে এই মুহূর্তে। হ্যাঁ, এর বাইরে কোনো কোশ্চেন পাবেন না। ওকে, আচ্ছা আসেন এখন অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে একটু কথা বলি। আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ সম্পর্কে আমি আপনাকে সিম্পল একটা তাবিজ দিয়েছিলাম। তাবিজটা এমন ছিল যে নাউন অথবা প্রোনাউন, নাউন অথবা প্রোনাউনের আগেও বসতে পারে অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা পরেও বসতে পারে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমি আবার বলছি, নাউন অথবা প্রোনাউন, আপনি যদি ক্লাস করে থাকেন তাহলে আপনি নিশ্চিত জানেন যে আগেও বসতে পারে অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা পরেও বসতে পারে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তার মানে কোনো নাউনের পরের অংশটুকু অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা কোনো নাউন বা প্রোনাউনের আগের অংশটুকু হতে পারে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, আসেন আমরা এখানে একটা নোটের প্রয়োজন হবে আমাদের। হ্যাঁ, কোশ্চেন সলভ করে একটা ছোট নোট দেবো, তার বাকিটুকু দেখে নেন। আমি এখানে প্রথমে 1 নম্বর কোশ্চেন দিলাম, অ্যাডজেক্টিভ ফ্রেজের 1 নম্বর কোশ্চেন, যে আ ম্যান in great difficulties a man in great difficulties came to me for help একটা কোশ্চেন দিলাম, ভালো করে খেয়াল করে। আমি বলেছি a man in great difficulties, তাহলে এখানে এই যে in great difficulties এই পর্যন্ত দিলাম। ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে আপনার আন্ডারলাইন করে দিলাম এবং বললাম যে এটা কোন ফ্রেজ। দেখেন আমরা যেটা জানি সেটাই, এই যে নাউন আছে, নাউনের পরের অংশটুকু কি হয় আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউনের পরের অংশটুকু হয়ে যায় আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। দ্যাট মিন্স এটা আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। সেন্টেন্স গুলি মারেন, সেন্টেন্স কি বলতেছে বা কি মানে এটা আমাদের জানার দরকারই নাই, আপনি শুধু পরীক্ষা আনসার করে দিয়ে চলে আসবেন, আর কোনো কথা বলেন। এবং এক মিনিটের পরে অনেক মজার, যদি আপনি ভালো করে বুঝে বুঝে পড়তে পারেন, অনেক মজার কথা। ঠিক আছে, a man in great difficulties came to me for help. A man in great difficulties came to me for help. A man in great difficulties came to me for help. Adjective phrase. Okay? আচ্ছা আসেন, আমি বললাম আপনাকে 2 নম্বর দিয়ে the girl in green is my cousin. তাহলে আসেন এই যে ইন গ্রিন এটা আন্ডারলাইন করলাম। খেয়াল করেন এখানে কি আছে, দ্য গার্ল আছে, এরপর এটা কি নাউন না, নাউনের পরে আমাদের কি বসে অ্যাডজেক্টিভ ফ্রেজ বসে, নাউনের পরে কি বসে অ্যাডজেক্টিভ ফ্রেজ বসে। দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। দিস ওয়ান শুড বি কনসিডার্ড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, আচ্ছা এবার আসেন আরেকটা কোশ্চেন দিই আপনাদেরকে, নাম্বার 3 বললাম। আচ্ছা there is
there is no hard and fast rule. There is no hard and fast rule in filmmaking. In film making. In film making. ঠিক আছে, তাহলে আমি এখানে দিয়ে দিলাম যে নো হার্ড এন্ড ফাস্ট। নোটা দেওয়া যাবে না, শুধু হার্ড এন্ড ফাস্ট, শুধু হার্ড এন্ড ফাস্ট। তাহলে there is no hard and fast rule, তার মানে শুনেন হার্ড এন্ড ফাস্ট মানে কি বাঁধা ধরা নিয়ম। তাহলে মুভি বানানোর ক্ষেত্রে কোনো বাঁধা ধরা নিয়ম নেই। ঠিক আছে, মুভি বানানোর ক্ষেত্রে কোনো বাঁধা ধরা নিয়ম নেই। আচ্ছা, তো দেখেন এখানে বলেছি হার্ড এন্ড ফাস্ট, তাই না? তাহলে এখন দেখেন এখানে এই যে দেখেন রুল কি, রুল হচ্ছে নাউন। রুল মানে কি নিয়ম, এটা কি আমাদের নাউন। দেখেন দেখি এটা কি নাউন। তাহলে নাউনের আগে কে বসে? নাউনের আগে বসে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ, বা নাউনের পরে বসে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কথা বুঝতে পারছেন? তাহলে দেখেন আমি আবারও বলছি, নাউনের আগে বা পরে বসতে পারে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে এখানে রুলটা কি আমাদের নাউন, আপনি মার্ক করে দেন রুলটা হচ্ছে নাউন। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, আচ্ছা এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। আচ্ছা, যে লাবিব ভাই আপনি তো মেবি নুসরাত ফারিয়া, না কার জানি গেস্ট আপনি ইয়েতে। আচ্ছা লাবিব ভাই, আপনার বুঝতে কি অসুবিধা হচ্ছে একটু বলেন তো আমাকে। আপনার সাথে তো কখনো কথা বলা হয়নি, এটা আমাকে জানান যে বুঝতে পারতেছেন কিনা এক্সাম্পল গুলো তো জানান। যেহেতু আপনি আমার সাথে খুব একটা বেশি পরিচিত না, একটু জানান যে বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, SMS করে জানান। দেখি নয়ন সাহেবের কি সমস্যা। নয়ন বলেন কি প্রবলেম। ভাইয়া ওখানে যে নো আছে ওটা তো ডিটারমিনার না? ওইদিকে যাচ্ছি না তো, আমরা আরো সহজ ভাবে আনসার দিলাম আপনাকে। নাউনের আগে বা পরে কি থাকতে পারে? আপনার না অ্যাডজেক্টিভ ফ্রেজ থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যান্ড রেজ ও মিহির লাবি ভাই, আপনি একটু জানাবেন আমাকে যে এমনি কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কি, কারণ বাকিরা যারা আছে ওরা মোটামুটি আমার সাথে অ্যাডজাস্ট করা তো, আপনি নিউ যেহেতু। এই নয়ন মিউট করে দেন। ওকে, এবার আসেন একটা বিষয় দেখেন। এবার কত নম্বর এক্সাম্পল গুলো আমাদের? নাম্বার 3, নাম্বার 4। নাম্বার 4 এ আসি, এটা একটু ভালো করে খেয়াল করবেন সব। ঠিক আছে, দেখেন আমি বললাম দ্য গ্রেটার পার্ট অফ আওয়ার লার্নিং, দ্য গ্রেটার পার্ট of our learning, the greater part of our learning in the school, in the schools, the greater part of our learning in the schools has been waste, has been waste। তার মানে আমরা স্কুলে যে যা শিখি তার মানে অধিকাংশ জিনিসটাই নষ্ট হয়ে যায় বা এটা কোনো কাজে লাগে না। মানে আমাদের এটা মানে হচ্ছে যে আমাদের স্কুলের শিক্ষাটা বাস্তবমুখী শিক্ষা না, প্র্যাকটিক্যাল শিক্ষা না। ঠিক আছে, তাহলে এখানে ধরেন আমি আন্ডারলাইন করলাম যে ইন দা স্কুল, ইন দা স্কুল, ইন দা স্কুল। ঠিক আছে, ওকে, ইন দা স্কুল। এবার একটু আপনারা একটু বলেন তো যে এটা তো আপনি নাউন কোথায় খুঁজবেন? এখানে এখানে নাউন কই খুঁজবেন জানান আমাকে। এখানে নাউন কেমনে খুঁজবেন না খুঁজবেন একটু বলেন। একটু বলতে পারবেন? ওকে, কেউ কেউ বলতে পারবেন? ঠিক আছে, থ্যাংক ইউ। ক্লাস করে যান, ভালো লাগবে, শেষ পর্যন্ত থাকেন ক্লাস। ওকে, দা থেকে লার্নিং পর্যন্ত পুরোটাই নাও। লার্নিং, আচ্ছা লার্নিং। তো দেখেন এটা বলি, এই একটা পিকুলিয়ার নিয়ম পাওয়া গেছে আপনাদের, হ্যাঁ, কোশ্চেন সলভ করতে গিয়ে। তো এই নিয়মটা একটু লিখে রাখেন, এটা আমাদের অ্যাডিশনাল নিয়ম হিসেবে যোগ হবে। আমাদের অ্যাডজেক্টিভের একটা অ্যাডিশনাল নিয়ম হিসেবে যোগ হবে। ঠিক আছে, এটা অ্যাডজেক্টিভের অ্যাডিশনাল নিয়ম হিসেবে যোগ হবে। লেখেন
যে অ্যাডিশনাল রুল এক্সট্রা নিয়ম আর কি আমাদের, হ্যাঁ অ্যাডিশনাল রুল। তো আসুন অ্যাডিশনাল রুল হিসেবে আমাদের কাজ করবে কিভাবে একটু খেয়াল করেন। মনে রাখবেন ডিটারমিনার প্লাস নাউন প্লাস যদি প্রিপোজিশন অংশ থাকে, প্রিপোজিশন অংশ, এটুকু মনে রাখবেন। এটা একটা অ্যাডিশনাল রুল পাওয়া গেছে আর কি এই কোশ্চেন গুলোকে সলভ করার জন্য। এই 4-5টা প্রিকুলার কোশ্চেন আসছে রাজশাহী ইউনিভার্সিটিতে, এটাকে সলভ করার জন্য। এটা মনে রাখবেন, তেমন তো কঠিন কিছু না, আমরা তো ফ্রেজ শিখছি খুব সহজ ভাবে, তাই না? শুধু একটু মনে রাখেন যে ডিটারমিনার প্লাস নাউন, আমরা জানি নাউনের পরে এমনিতেও আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ বসে, তারপরেও আপনারা অনেকে চিনতে পারবেন না, সেক্ষেত্রে বলে রাখি দেখেন ডিটারমিনার থাকলো, পরে নাউন থাকলো, তারপর একটা প্রিপোজিশন অংশ যদি থাকে তাহলে একদম নিশ্চিত থাকবেন যে এই অংশটুকু হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ, মানে ওই প্রিপোজিশন অংশটুকু হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে আমি আবার বলতেছি ডিটারমিনার প্লাস নাউন প্লাস প্রিপোজিশন অংশ। আবার বলছি ডিটারমিনার প্লাস নাউন প্লাস প্রিপোজিশন অংশ যদি থাকে তাহলে প্রিপোজিশন যুক্ত অংশটুকু হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা মনে রাখতে হবে একটু কষ্ট করে, কোনো উপায় নেই। আমি অনেক বই ঘাটাঘাটি করছি, তো দেখলাম যে এই শেষ পর্যন্ত নিয়মটা বের হচ্ছে, ডিটারমিনার প্লাস নাউন প্লাস প্রিপোজিশন অংশ, তাহলে এই প্রিপোজিশন অংশটুকুকে বলবো আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, আসেন এখন দেখেন, এই যে দেখেন ডিটারমিনার। আবার যারা ডিটারমিনার চেনেন না তারা কোনো টেনশন নিয়েন না, আপাতত শুধু লেখা রাখেন এটা ডিটারমিনার। আপনাদের ডিটারমিনার উপর ক্লাস আসবে সামনে, আপাতত চিনে রাখেন যে মাই, আওয়ার এগুলোকে ডিটারমিনার বলা হয়, এ এন্ড ডি কে ডিটারমিনার বলা হয়, 1 2 3 এগুলোকে ডিটারমিনার বলা হয়, আপনারা পাবেন, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, সেখানে বলেছি যে আওয়ার কি ডিটারমিনার। তারপরে দেখেন আমরা যে ডিটারমিনারের উপর নাউন বসে, এই যে নাউন, ঠিক আছে নাউন, ওকে নাউন। তারপর দেখেন একটা প্রিপোজিশন অংশ আছে, প্রিপোজিশন অংশ আছে, তাহলে এই প্রিপোজিশন অংশটা কি হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাবে, এটা আমাদের হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আসেন আমি আরো কিছু এক্সাম্পল দিই, তাহলে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে, শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে। আমি বলছি এভাবে যে আ থিং অফ বিউটি, a thing of beauty is a joy forever. A thing of beauty is a joy forever. A thing of beauty is a joy forever. ক্লাসন মিলাইনি, এই যে বলছিলাম একটু আগে আর্টিকেল কি ডিটারমিনার, আপাতত লিখে রাখেন, কোনো টেনশন নেবেন না, আপাতত লিখে রাখেন ডিটারমিনার, পরে ডিটারমিনার চেনাই দেবো আপনাদেরকে ডিটারমিনার। তাহলে এরপরে কি এটা নাউন, এটা হচ্ছে নাউন। তারপর দেখেন এই যে অফ বিউটি, অফ বিউটি যে প্রিপোজিশন যুক্ত অংশ, তাহলে এটা হয়ে গেল কি আমাদের, এটা হয়ে গেল আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা আমাদের হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমরা তো আজকে আপনারা মোটামুটি ফ্রেজের বিষয়গুলো জানে শুনেই আসছেন, তার সাথে শুধু একটা এডিশন, একটা এটাই একটা বাড়তি নিয়ম, আর কোনো নিয়ম নেই। ঠিক আছে, আর কোনো নিয়ম নেই। হ্যাঁ, তবে শেষের দিকে গিয়ে একটা কোশ্চেনের জ্ঞান নাম, একটা কোশ্চেনের জ্ঞান নাম লাগবে, হ্যাঁ ওই কোশ্চেনটা সলভ করে দেবো, খুব টাফ একটা কোশ্চেন থাকবে শেষের দিকে আপনাদের জন্য, একটা কোশ্চেন শুধু, একটা প্যাটার্ন। সো দেখেন, তাহলে আমি আবারও বলছি ডিটারমিনার প্লাস নাউন প্লাস প্রিপোজিশনের যদি কোনো অংশ থাকে তাহলে সেটা হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ, তাহলে সেটা আমাদের হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, আসেন আর কিছু एग्जांपल দিয়ে আপনাদেরকে দেখেন। একটু আগে যেমন আপনাদেরকে দিলাম না, দেখেন এটাও কিন্তু আপনি বলতে পারেন। এই যে দেখেন দ্য গার্ল ইন গ্রিন, তাহলে দেখেন দা কি ডিটারমিনার, গার্ল কি নাউন, আর ইন গ্রিন কি তাহলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, ইন গ্রিন কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। একই জিনিস ওই একই ভাবে আসতেছে, আ ম্যান, দেখেন আ ম্যান, একই জিনিস কিন্তু, হ্যাঁ একই জিনিস, আ ডিটারমিনার ম্যান, তারপর কি আছে দেখেন প্রিপোজিশন যুক্ত অংশ, তাহলে সেটা কি হয়ে গেছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, চলেন আরো কিছু एग्जांपल দেখি আমরা। নাম্বার 5, নাম্বার 5 এ বললাম যে আ woman with a veil over her body approached, APPROACHED, approached the doctor. এখন সেন্টেন্সটা পড়ে আপনার কাছে কঠিন মনে হচ্ছে যে ভাই এগুলা কি ওয়ার্ড দিয়ে রাখছে, আমি তো সেন্টেন্সটাই বুঝিনি। আপনি টেনশন নেন না, খালি দেখেন আপনাকে বের করতে বলছে ভাই এটা ফ্রেজ কি,
আপনি চুপচাপ ফ্রেজ বের করে চলে আসেন, আপনাকে মানে জানতে হবে না। তারপর বলে রাখি এই ভেল মানে হচ্ছে ঘোমটা, ভেল মানে হচ্ছে ঘোমটা। আমরা আমাদের স্বার্থে আমরা মানেটা জানা রাখলাম, ভেল মানে কি ঘোমটা। এখন আসেন আপনার কাজ কি ফ্রেজ বের করা। এখন আপনি দেখেন তো ভাই এখানে এই যে দেখেন আ ডিটারমিনার, ওয়েম্যান এটা কি নাউন, তারপরে দেখেন তো প্রিপোজিশন যুক্ত অংশ বসছে কিনা, তারপরে প্রিপোজিশন যুক্ত অংশ বসছে কিনা দেখেন, এই যে প্রিপোজিশন যুক্ত অংশ বসছে, তাহলে এটা কি হয়ে যাবে আমাদের, এটা আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। একদম চুপচাপে অ্যাডজেক্টিভ ফ্রেজ দাগে দিয়ে চলে আসবে, আর কোনো কথা হবে না। তাহলে আমি আবারও বলতেছি আপনাদেরকে, আমি আবার আপনাকে 3বার বলবো কথাটা, আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন কানের ভেতরের জন্য কথাটা ঢুকে যায়। ডিটারমিনার, নাউন, আর যদি প্রিপোজিশন যুক্ত অংশ থাকে তাহলে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। নাম্বার 2, ডিটারমিনার, নাউন আর প্রিপোজিশন যুক্ত যদি অংশ থাকে তাহলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার বলতেছি, ডিটারমিনার, নাউন আর প্রিপোজিশন যুক্ত যদি কোনো অংশ থাকে তাহলে সেটা হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ, সেটা হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। কথা বুঝতে পারছেন? ওকে, আচ্ছা চলেন আরেকটা एग्जांपल দেখি আমরা। আর एग्जांपल কি আছে এখানে দেখি, সব তো দিয়ে দিলাম মনে হয়। দিয়ে দিচ্ছি মনে হয় সব, হ্যাঁ সব एग्जांपल দেওয়া হয়ে গেছে মোটামুটি, তেমন আর কোনো কঠিন কিছু নাই। ঠিক আছে, তার মানে আপনারা আগের एग्जांपल গুলো তো পড়তেছেনই, ঠিক আছে, তার সাথে এখন এই কয়টা एग्जांपल কে অ্যানালাইসিস করে নেবেন, আপনাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে কোনো সমস্যা হবে না, প্রিটি শিওর আর কোনো সমস্যা হবে না। বলেন সবাই ডান, বুঝতে পারছেন কিনা? একটু ডান বলেন সবাই, বুঝতে পারছেন কিনা? একটু ডান বলেন, বুঝতে পারছেন কিনা? নাউন ফ্রেজ ডান, অ্যাডজেক্টিভ ফ্রেজ ডান, সহজ জিনিস ভাই, হ্যাঁ টেনশন নিন না, শো হয়ে আছে যতদিন টেনশন নিন না। আপনার খালি কোন কোশ্চেনের প্রবলেম আমাকে খালি জানাই রাখবেন যে স্যার এই কোশ্চেনটাতে প্রবলেম, এই জায়গাতে প্রবলেম, আপনি শুধু আমাকে প্রবলেম জানাই রাখবেন, আর বাকি কাজ আপনি নিজের মতো করতে থাকবেন। আপনার সলভ করে দেওয়া তো ইংলিশে, এটা আমার দায়িত্ব, কোনো কারো দায়িত্ব না। আফরিন আক্তার, আফসানা মিমি, দেখি প্যাটার্নসটা নিয়ে নিই আপনাদের। আফরিন আছে, আফসানা মিমি আছে, আবিদ আছে, অর্ণব আছে, আসিফ, আরে বাবা আসিফ আছে, ফিরোজ মিয়া আছে, জান্নাতুল ইয়া আছে, জিম আছে। অ্যাডিশনাল রুলটা আরেকবার বুঝায় দেন তাসনিম। ওকে ওয়েট করেন, জ্যোতি, মাহা, মাহা ক্লাসে অনেকদিন পর, মাহার বিষয়টা দেখতে হবে। তারপর হচ্ছে রায়হান আছে, শান্তনা মুর্মু আছে, মুবাশশিরা তাসনিম, নওশিন, নয়ন, নুসরাত নিতু। আচ্ছা ইয়া আচ্ছা নওশিন, নয়ন হাসান, নিতু, প্রাপ্তি, রিফা আছে, রিসন আছে, শামিম আল রেজা, সবিতা, সোনালী, সৃষ্টি। আরে বাবা সৃষ্টিও আছে দেখি, কি বলেন ক্লাসে? আচ্ছা কেন জিজ্ঞেস করলেন কোশ্চেনটা? এই জন্য জিজ্ঞেস করলেন। আচ্ছা ওই অ্যাডিশনাল রুলটা না, আসেন দেখা যাচ্ছে। দেখেন অ্যাডিশনাল রুলটা আমি বলছি যে যদি কোনো সেন্টেন্সে ডিটারমিনার, তারপরে যদি নাউন এবং তারপরে যদি একটা প্রিপোজিশন যুক্ত একটা অংশ থাকে, আবার বলতেছি ডিটারমিনার, তারপর নাউন, তারপর যদি প্রিপোজিশন যুক্ত কোনো অংশ থাকে, তাহলে সেই প্রিপোজিশন যুক্ত অংশটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমি আবার বলছি, কোনো সেন্টেন্সে ডিটারমিনার প্লাস নাউন প্লাস প্রিপোজিশন যুক্ত যদি কোনো অংশ থাকে, তাহলে সেই প্রিপোজিশন যুক্ত অংশটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ। আসেন, যার এখানে দেখেন বলা আছে দ্য গ্রেটার পার্ট অফ আওয়ার লার্নিং ইন দ্য স্কুল হ্যাজ বিন ওয়েস্ট। আমরা দেখেন এখানে এই যে দেখেন ডিটারমিনার, এই যে আওয়ার হচ্ছে একটা ডিটারমিনার, লার্নিং একটা নাউন, ঠিক আছে, তারপরে দেখেন একটা প্রিপোজিশন যুক্ত অংশ আছে ইন দ্য স্কুল, আন্ডারলাইন করা আছে ইন দ্য স্কুল। তাহলে এই যে প্রিপোজিশন যুক্ত যে অংশটুকু আছে এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ। আপনি যদি তাও না বুঝেন, আমরা এটা নিয়ে বেশ 5-7 মিনিট আলোচনা করছি, আপনি রেকর্ডটা একটু দেখে নিন, রেকর্ডটা দিয়ে দেবো আজকে, তাই বলে আবার এখন কেউ ক্লাস থেকে ভাগিয়েন না, ঠিক আছে? আর আমি এই রেকর্ডটা দেওয়ার পরে আমি আপনাদের সাইজ করতেছি, এরপর থেকে রেকর্ড যদি দিছে তারপর বলি। আচ্ছা এবার আসেন চলেন, এখন আমরা চলে যাবো অ্যাডজেক্টিভ ফ্রেজ শেষ, এবার আমরা চলে যাবো কিসে ভাই? আমরা চলে যাব অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাই না? নাম্বার 3 অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক আছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। চলেন 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 অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা আপনারা জানেন যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ কাকে বলে?
আমরা জানি যে ভার্বকে এখানে কি করতে হবে, ভার্বকে মডিফাই করে, তাই না? আমরা জানি ভার্বকে যদি আমরা কখন, কোথায়, কিভাবে, কেন, কার সাথে, কার বিরুদ্ধে, কোন দিকে লিখে দিয়েছিলাম একদম ঠাড়া মুখস্থ। ভার্বকে যদি আমরা কখন, কোথায়, কেন, কিভাবে, কার সাথে, কোন দিকে, কার বিরুদ্ধে, কখন, কোথায়, কেন, কিভাবে, কার সাথে, কোন দিকে, কোন, কার বিরুদ্ধে, এই ধরনের প্রশ্ন করলে যদি উত্তর পাই তাহলে সেটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। একদম পানির মতো সোজা। তাহলে আমরা কোশ্চেন দেখে যাই, চলেন দেখেন। এক নম্বর কোশ্চেন বললাম যে হি ran with great speed. He ran with great speed. Great speed. He ran with great speed. দুবাই লোকজন বলে কি গ্রেট, গ্রেট, গ্রেট। He ran with great speed. দুবাই লোকজন বলে গ্রেট। আচ্ছা, he ran with great speed. তো দেখেন এখানে ভার্ব কোনটা ভাই? এই যে ভার্ব ran। তাহলে সে কেমনে দৌড়াইছিল? সে মারাত্মক স্পিডে দৌড়াইছিল। সে কেমনে দৌড়াইছিল? সে মারাত্মক স্পিডে দৌড়াইছিল, তাই না? তাহলে এই যে এখানে, তাহলে এটা কি হয়ে গেল আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা হয়ে গেল ভাইয়া অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে, নাম্বার 2 চলে যাই। 2 বলছে যে হি ওয়ার্ক with all sincerity. He worked with all, RI হবে, RITY, sincerity। আন্ডারলাইন করলাম with all sincerity। তাহলে এখানে বলেন, এখানে আমাদের ভার্ব কোনটা? এই যে আমাদের ভার্ব ওয়ার্ক, এটা হচ্ছে আমাদের ভার্ব ওয়ার্ক, এটা হচ্ছে আমাদের ভার্ব, তাই না? এখন বলেন তো যে সে কেমনে কাজ করে বা কেমনে কাজ করেছিল? সে সিনসিয়ারিটি মানে দায়িত্বতার সাথে কাজ করেছে বা মনোযোগের সাথে কাজ করেছে। এটা কি হয়ে গেল আমাদের? কেমনে কাজ করছিল? মনোযোগের সাথে কাজ করছিল। এটাকে বলা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তাই না? এখন শুনেন ডিয়ার ভাই এবং বোনেরা, মানে সরি ডিয়ার ভাই এবং তার বোনেরা, শুনেন। আমরা বলছি যে ভার্বকে কখন, কোথায়, কেন, কার সাথে, কার বিরুদ্ধে, এগুলো দ্বারা প্রশ্নগুলো আমরা যে উত্তর পাই সেটাকে বলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আপনার যদি এটা কঠিন লাগে আপনাকে একটা এক্সট্রা নিয়ম দিয়ে দিই। একই নিয়ম, দেখেন শুধু মনে রাখবেন যে ভার্ব প্লাস প্রিপোজিশন সহ আন্ডারলাইন, 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 আন্ডারলাইন। ঠিক আছে, মানে ভার্বের পরে প্রিপোজিশন সহ যদি আন্ডারলাইন করা থাকে কোনো কিছু, তাহলে মনে করবেন ওটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নেন, তবে এই নিয়মটা আপনি শর্টকাটের জন্য মনে রাখতে পারেন, কিন্তু আমি এটা প্রেফার করি না। হ্যাঁ, এটা প্রেফার করি না, কারণ আপনাকে সেন্সটা বুঝতে হবে ভাই। এটুকু যদি না বোঝেন তাহলে মানে আপনার ইউনিভার্সিটি পড়ার যোগ্যতা আপনার আছে বলে আমি মনে করি না। তারপরে আমি আপনাকে শর্টকাট দিলাম, আপনার শর্টকাট দিলে খুশি হন। আবার বলছি, ভার্বের পরে যদি প্রিপোজিশন সহ কোনো কিছু আন্ডারলাইন মানে প্রিপোজিশন যুক্ত যদি কোনো একটা বাক্যাংশ থাকে, ঠিক আছে, শব্দগুচ্ছ থাকে, বাক্যাংশ বলে ভুল হবে, শব্দগুচ্ছ থাকে, তাহলে সেটা হয়ে যাবে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ভার্বের পরে প্রিপোজিশন, যেমন দেখেন এখন এই যে ভার্ব আছে, ভার্বের পরে দেখেন এই যে আন্ডারলাইন করা আছে প্রিপোজিশন সহ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই যে ভার্ব আছে এরপরে দেখেন প্রিপোজিশন সহ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর আমি কিভাবে বলছিলাম প্রথমে আপনাদেরকে, সে কেমনে দৌড়ায়? সে এমনে দৌড়ায়। সে কিভাবে কাজ করে? সে এমনি কাজ করে। এটাও হতে পারে, বা আপনি এটা চাইলে এটাও মনে রাখতে পারেন, একই জিনিস। আপনারা তো এগুলো ধরেন, এবার তো যারা পরীক্ষা দিবে ওরা পরীক্ষা দেব, আপনি মোটামুটি 3 থেকে 4 বার রিভিশন করবেন এগুলো। একটা সময় আপনার না এগুলো একদম ঠাড়া মুখস্থ, তাহলে পরীক্ষাটা হইতে দেন, আপনাদের ঠাড়া মুখস্থ হয়ে যাবে এগুলো। হ্যাঁ, ঠাড়া মুখস্থ হয়ে যাবে, তখন আর টেনশন হবে না। চলে, আমরা চলে যাচ্ছি এবার 3 নম্বর কোশ্চেন। 3 নম্বরে বলি আপনাদেরকে, দেখেন loudly knocking at the door, কমা মানে দরজায় জোরে ধাক্কিয়ে he demanded, সে আবদার করলো বা চাইলো, he demanded admission,
এটা কোথায় এসছে কোশ্চেনটা একটু দেখি তো। ওটা জব এক্সামে এসছে, এটিও এক্সামে এসছে। loudly knocking at the door, loudly knocking at the door, loudly knocking at the door, he demanded admission. সে অ্যাডমিশন চাইল। এখন আসেন, এখানে তো ভাই আপনি যে প্রিপোজিশন দিয়ে কাজ করতে পারবেন না, এখানে কি প্রিপোজিশন আছে? নাই। এজন্য বললাম যে এটা আপনি মনে রাখলে রাখবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি চেষ্টা করব আমাদের যে ভার্বকে আমরা কি করব, কখন, কোথায়, কিভাবে, কেন, কার সাথে, কার বিরুদ্ধে, এইটা দিয়ে প্রশ্ন করবো। যেমন আমরা বললাম হি ডিমান্ডেড অ্যাডমিশন, তাহলে এখানে সে অ্যাডমিশন চাইলো। সে কেমনে অ্যাডমিশন চাইলো? সে দরজায় জোরে জোরে ধাক্কিয়ে অ্যাডমিশন চাইলো। সে এইভাবে চাইলো, সে দরজায় জোরে জোরে ধাক্কায় অ্যাডমিশন চাইলো। ঠিক আছে, তার মানে আমরা এখানে বলতে পারি এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আরো আসেন, আরো এক্সাম্পল দেখি, যত এক্সাম্পল দেখব ততই ক্লিয়ার হবে। ঠিক আছে, নাম্বার 4 আমি বললাম যে the train is moving fast enough. the train সবাই লিখেন, কিন্তু কেউ শুয়ে শুয়ে ক্লাস করিয়েন না। the train is moving fast enough. 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 আমি দিলাম fast enough। আচ্ছা, তাহলে আপনি এটুকু বাদ দেন, এটুকু বাদ দিয়ে আমরা দেখেন, আমরা আগে এটুকু বলি the train is moving, মানে কি ট্রেন চলছে। ট্রেন ইজ মুভিং, ট্রেন চলছে। কেমনে চলছে? ফাস্ট ইনাফ, মানে খুব জোরে চলছে। কিভাবে চলতেছে? খুব জোরে চলতেছে, যথেষ্ট জোরে চলতেছে, ট্রেনটা যথেষ্ট জোরে চলতেছে। দ্যাট মিন্স কিভাবে তারা প্রশ্ন করে যেহেতু আনসার পেয়েছে, আমরা এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আরো চলেন, আরো কিছু কোশ্চেন দেখি, কোশ্চেন দিয়ে ভাষায় দেবো আপনাদের। আসেন, কত নম্বর গেল? নাম্বার 4। চলেন 5 নম্বরে বললাম যে হি ইজ ইন দ্য রুম। 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 তাহলে সে কোথায় আছে? এই যে আমি বললাম ধরেন হি ইজ ইন দ্য রুম, তাহলে দেখেন তো এখানে ভার্ব কোথায়? এই যে ইজ ধরেন ভার্ব, সে আছে বা সে কোথায় আছে? সে কোথায় আছে? সে রুমে আছে। সে কোথায় আছে? সে রুমে আছে। কোথায় দ্বারা আমরা আনসার পেলাম, এটাও কিন্তু আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটাও আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, নাম্বার 6 চলে যাই। বললাম যে লাস্ট উইক he received the amount. Last week he received the amount. Last week he received the amount. Last week he received the amount. ঠিক আছে, last week he received the amount. ওকে, এখন আমি বললাম লাস্ট উইক, এটা বাদ দেন, আমি এটা ধরলাম যে সে টাকা রিসিভ করেছে। সে কখন টাকা রিসিভ করছে ভাই? এই যে লাস্ট উইকে টাকা রিসিভ করছে। তার মানে কখন দ্বারা প্রশ্ন করার উত্তর পাইছি, দ্যাট মিন্স এটা কি হয়ে যাবে আমাদের ভার্বিয়াল ফ্রেজ। খুব মজা ভাই, খুব মজা এগুলো। ঠিক আছে, এগুলাই বইপত্র পড়তে যাবেন, মাথা হ্যাং হয়ে যাবে, কোনো দরকার নাই। আপনার সমস্যা আপনি শুধু এখানে বলবেন, কমপ্লেন করবেন ভাই এই জিনিসটা বুঝি না, আপনাদেরকে তো সব A to Z করেই দেবো, আমি নোট করেই দিচ্ছি। দুদিন পর যদি আমি মরেও যাই বা আমার যদি বিয়েটিও হয়ে যায়, আমার বউ যদি আর পড়াশোনা করাইতে না দেয়, চাপের মধ্যে পড়ে যদি না পড়াইতে পারি আপনাদেরকে, তখন আমার নোটটাই কিন্তু আপনাকে গাইড করবে। বুঝতে পারছেন? এই নোটটাই আপনি রেখে দেন, এই নোটটা আপনাদের অ্যাসেট। বারবার বলতেছি, প্রতিদিন বলতেছি আপনাদেরকে, নিশ্চয়ই there is some reason behind it, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। কেন বলি আপনাদেরকে বারবার করে? SMS করি আপনাদেরকে, কতবার SMS করি, দেখেন যে ভাই নোটটা হয়েছে কিনা, নোটটা করেন। তারপর যদি আপনি না করেন, তাহলে আপনি আসলে ইউনিভার্সিটিতে পড়ার যোগ্যতা রাখেন। এটুকু সহজ করে বলে দিলাম যে আপনি যদি না করেন, তাহলে আপনি ইউনিভার্সিটি পড়ার যোগ্যতাই নেই আপনার। ইউনিভার্সিটি ইজ নট সামথিং লাইক এ স্কুল অর কিন্ডারগার্টেন। ঠিক আছে, না বউ হয় না, বলা যায় না, বউ যদি দজ্জাল হয়, বউ যদি বলা যায় না পড়াইতে দেবো না, বলা যায় না, হইতে পারে। শোনেন, এর কোনো ঘটনা আছে, একটা মেডিকেলের মেয়ে আমাকে পছন্দ করতে হবে। মেডিকেলের মেয়ে, বুঝলাম না কেমনে পছন্দ করলাম আমাকে। তো মেয়ে হচ্ছে খুলনা মেডিকেলে পড়ে, আর আমি বুঝলাম না, আমি তো শিক্ষক মানুষ, সাধারণ পরিবারের মেয়ে। মেয়ে ফের আবার হেভি বড়, আপনার হচ্ছে মেয়ের বাবা হচ্ছে চা বাগানের, মানে শেয়ার হোল্ডার চা বাগান, সিলেট চা বাগানের সিমো বলে। মেয়ে ফের খুব রিচ, সারাদিন ফাস্ট ফুড খায়। তো মেয়ে ফের দেখি যে
খুব পছন্দ করতো আমাকে, মানে খুব পছন্দ করতো আর কি। ভালো কথা, আমি একটু সারার শব্দ দিলাম। আমি ফের মেয়েকে বললাম যে দেখেন আসলে এটা তো বিয়ের বিষয়, তো আমার মনে হয় যে আগে আপনার সাথে আমার কিছুদিন চলা উচিত, তারপরে যদি মানসিকতা ম্যাচ করে তারপরে আমরা বাকি দূর আগাবো, তাছাড়া আগে আমরা চলি আগে, তাছাড়া ভাবে কিছু করা যাবে না। হো, বিশ্বাস করেন ভাই, মানে এই মেয়ের মেডিকেলে পড়ে তো, মানে ও ও একটু অন্যরকম মেয়ে, মেয়ে হচ্ছে একটু একা একা থাকতে চায়, ওর সিস্টেম গুলো একটু অন্যরকম। ও হচ্ছে মানে বলি আপনাদেরকে, আপনারা ছাড়া কাকে বলবো, ও বলে যে আহ ওকে সময় দিতে হবে প্রচুর। আচ্ছা ভালো কথা, সময় দেবো। এখন আমি কেন পড়াচ্ছি, তাকে কেন সময় দিই না, এটা তার মারাত্মক একটা কমপ্লেন। ভালো কথা, তার আরো কিছু ডিমান্ড আছে। বিয়ের পর সে 3 বছর সে একদম মানে আমাকে নিয়ে অনেক দূরে থাকবে, হ্যাঁ, কারোর সাথে থাকবে না, এই ডিমান্ড। আমি বললাম বাবা এটা আবার কেমন ডিমান্ড হলো বিষয়টা। আচ্ছা ভালো কথা, তো যাক ওটা হলো। এখন সে আমার পড়াশোনা নিয়ে কমপ্লেন যে আপনি সারাদিন পড়ালে হবে না, আপনাকে আমাকে সময় দিতে হবে। ঠিক আছে সময় দেবো, 1 ঘন্টা 2 ঘন্টা, সারাদিন তাকে সময় দেবো নাকি, তারপরে ঘুরে বেড়াবো নাকি? এটা নিয়ে নানান কমপ্লেন। বেশি না, মাত্র 2 মাস টিকছে। তারপর বলছে ভাই আপনি ডাক্তারি পড়াশোনা করেন, আমাকে আবার টিচিং করতে দেন, বলি করেন আপনার সম্পর্ক। কেন বললাম, বলা যায় না তো, এই যে মেয়েদের কার মনে কি আছে না আছে এগুলো বলা যায়? বলছে লে মেয়ে তো, আচ্ছা এরা কি, এরা মজা নিচ্ছে মনে হয়, এরা তাহলে দেখি। মেয়ে তো একদম আমারও ভয় ঠিক। আচ্ছা সিরিয়াসলি মানে বিষয়টা মানে কেমন না, দেখেন মানে মেয়েটা একটু মানে আমার কাছে মনে হয়েছে মেয়েটা সব দিক দিয়ে ভালো ছিল, ডাক্তারও ছিল, আবার মানে খারাপ ছিল না, দেখতে ভালোই ছিল, আবার ফের টাকাওয়ালাও ছিল, সব দিক দিয়ে ভালো ছিল। কিন্তু মানসিকতা একটু মানে সংকীর্ণ বলতে কি আসলে, ও একটু মানে সেলফ সেন্টার্ড মেয়ে যেটাকে বলা হয় এরকমই ছিল হয়তো। তাই আমি বললাম যে আসলে আম, না না সাইকো আসলে, হ্যাঁ আসলে না সোনালি বলছেন সাইকো, কাকে সাইকো বলবো, আসলে কাউকে খারাপ কিছু বলার অধিকার আমার নাই। ও হয়তোবা ওর দুনিয়াতে সে ভালো, হ্যাঁ আমার দুনিয়াতে আমি আমি ওনাকে ওকে বলছি, বললাম যে এভাবে যে দেখেন আসলে আপনি বোধহয় অন্য কিছু চান, কারণ আপনি ধরেন আমি যেমন বিয়ের পরে তখন আপনি আমার কাছে আরো বেশি এক্সপেক্ট করবেন, কিন্তু তখন তো লাভ হবে না, মানে আসলে তখন এইসব এইসব করে লাভ হবে না। আমরা তো এরকমই, আমরা এরকম করে মানে লাইফ লিড করি। তা আমাদের পরিবারকে সময় আপনি বলতেছেন যে প্রথম 3 বছর 4 বছর সে কোনো পরিবারের সাথেই থাকা যাবে না, হ্যাঁ, আবার আপনি বলতেছেন যে আমাকে ঢাকায় চলে যেতে হবে, তো এখন এগুলো ফের কেমন কথা? তো আমাদের এখানে খারাপ কোথায় আছি আমরা? থাকতে লাগে এক জায়গায় ভালো জায়গা, আপনি এখানে আসবে, এখানে আপনার জব করতে হবে, সবই তো আছে, মেডিকেল সবই আছে না। মানে তার হিসাবটা কি, সে একেবারে মানে সেলফ সেন্টার্ড, মানে শুধু তাকেই সময় দিতে হবে, তার বাইরে যাওয়া যাবে না। আর মেইন কথা, সবচেয়ে বড় কথা বলি আপনাদেরকে, সে আমার টিচিং প্রফেশনকে অপমান করছে, যেটা আমি মেনে নিতে পারিনি। এটা আমি মেনে নিতে পারি, সে আমার টিচিং প্রফেশনকে অপমান করছে। টিচিং আমার নেশা, আর সে আমার এই জায়গাতে আঘাত করছে। ওই দিন হেভি গাল দিছি ওকে, একদম ভ্যা করে কাঁদতে দিছে একবার। যা কারণ আমার কি, এত বড় সাহস। আচ্ছা যাক, না 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 না, শোনেন শোনেন, একটা বিষয় আছে, একটা কথা বলি আপনাদেরকে। মানে ভালোবাসা মানে এই না যে আপনি কাউকে একদম সবকিছু ভালোবাসা মিন্স, লাভ মিন্স রেসপন্সিবিলিটি। আমার কাছে মনে হয় লাভ মিন্স রেসপন্সিবিলিটি, নাথিং এলস। আপনার ভালোবাসা মানে এই না যে আপনার পরিবার পরিজন সবাইকে ছাড়ে আপনি একদম তার পেছে একদম পেছে পেছে করলেন। দিস ইজ নট লাইক দ্যাট। আপনাকে সবকিছু মেনটেন করতে হবে, আমাদের ছেলেদেরকে সবকিছু মেনটেন করতে হবে। হ্যাঁ তার তার চাহিদা অবশ্যই তাকে, তার যেগুলো আছে অবশ্যই তাকে ফিল আপ করতে হবে। আমি তাকে এটাও বলছি যে ঠিক আছে আমার বাসা বীরগঞ্জ যান, আমি আপনাকে দিনাজপুরে রেখে দেবো, আপনি দিনাজপুরেই থাকবেন, আর সমস্যা নেই আপনি দিনাজপুরেই থাকবেন, আর আপনার জন্য যা যা লাগে। সে আবার ইয়া খায় না, সে রান্না বান্না করতে পছন্দ করে না, মানে ভালো কথা, রান্না বান্না করতে পছন্দ করে না, তো কি খাবেন? ফুড পান্ডায় খাবার অর্ডার করবো 3 বেলা, আমরা বাসায় আসবো, আমরা সারাদিন ঘুরে বেড়াবো, আর হচ্ছে ফুড পান্ডায় খাবার এসে দিয়ে যাবে। আরে বাহ, খুব চমৎকার মচৎকার বিষয় তো। আচ্ছা কোথা থেকে কোথায় কোথায় চলে যাচ্ছি, না বলতেছিলাম কেন যে বলা যায় না ভাই। আহ ইয়ার্স, ইয়ার মেয়ের বাসা হচ্ছে আপনার শ্রীমঙ্গল, সিলেট শ্রীমঙ্গলের বাসা, সিলেট শ্রীমঙ্গলের বাসা। তো মানে বলা যায় না যে বিয়ে টিয়ে হলে যদি আমার বউ যদি ফের আমাকে আর কাজ করতে না দেয়, তখন আর এক সমস্যা।
আচ্ছা, যাও চলেন। না, রেসপন্সিবিলিটি থাকতে হবে না। হুম। আমার আমার সন্তান রন্ধন হওয়ার পর যদি আমার সন্তানের ওয়াইফ যদি বলে যে বাপ মাকে রাখে তোমরা চলো আমরা 5 বছর চলে যাবো, অন্য কোথাও, বাপ মা পরে থাকবে, বিষয়টা কেমন হয়ে যায়, তাই না? হ্যাঁ, ঠিক আছে, না বেশি কাছাকাছি থাকাও ভালো না, বাট বাই দ্য ওয়ে বুঝবেন পরে এই জিনিসগুলো আস্তে আস্তে। যাই হোক, দেখেন আসি, দেখেন আহ এখানে আরেকটা এক্সাম্পল দিই, যেমন বলছে যে হি ইজ আউট অ্যান্ড আউট আ জেন্টলম্যান, হি ইজ আউট অ্যান্ড আউট আ জেন্টলম্যান। হ্যাঁ, হি ইজ আউট, হ্যাঁ বলে দিছি। আপনার টাকারও দরকার নাই, আপনার ডাক্তারের প্রফেশনের দরকার নাই, আপনার সৌন্দর্যের দরকার নাই, আপনি ভালো ছেলেটা খুঁজে নেন। হি ইজ আউট অ্যান্ড আউট আ জেন্টলম্যান। হি ইজ, সে আমার টিচিং প্রফেশন অপমান করছে, এটা সহ্য করতে পারছেন? এত বড় সাহস! হি ইজ আউট অ্যান্ড আউট আ জেন্টলম্যান, হি ইজ আউট অ্যান্ড আউট আ জেন্টলম্যান। ও আমাকে কি বলছে শুনেন, মজার কথা শুনেন। আমাকে মানে আমার খারাপ লাগছে কোথায় জানেন? আমাকে বলতেছে কি, হ্যাঁ আপনি তো আমাকে সময় দিবেনই না, আপনার প্রাইভেটে অনেক সুন্দর সুন্দর মেয়ে পড়ে, তাদেরকেই সময় দেবেন, তাদেরকে সময় দেন। আমি রিভিল করে দিলাম বিষয়টা আপনাকে। হ্যাঁ, তো এখন বলেন যে তাকে আমি কি আনসার দিই? আপনি বলেন যে তাকে আমি কি আনসার দিই? আপনারা তো আমাকে পার্সোনালি চেনেন, পার্সোনালি তো চেনেন আপনারা আমাকে। কোনোদিন কি দেখছেন যে প্রাইভেটে আপনাদের সাথে আমি পড়ার বাইরে বা ক্লাস শেষ হওয়ার পরে আপনাদের সাথে বসে আমি কোনো আড্ডা দিচ্ছি? কোনোদিনও আজ পর্যন্ত দিনে মনে হয় কোনো, এই পর্যন্ত আজ পর্যন্ত কোনোদিনও হয়নি। হ্যাঁ, মানে বিষয়টা মানে মানে কি, হ্যাঁ রাইট, মিলি মিলি ঠিক বলছে, মিলি ঠিক বলছে, চিপ মেন্টালিটি। মানে আমি ওকে বললাম যে আমি তো সবকিছু ওকে শেয়ার করছি ওর সাথে, যে আমাকে এই টাইম থেকে এই টাইমে ক্লাসে থাকতে লাগে, এই টাইম থেকে আমি সবকিছু। ফেসবুকে একটা ছবি দিছে যে আপনারা যে একবার সেলটাতে আসছিলেন সবাই মিলে, সেলটাতে আসছিলেন আপনারা দিনাজপুর থেকে আসছিলেন, এরকম একটা ছবি দিছিলাম ফেসবুকে সবার সাথে। হ্যাঁ, কেন দিছি ওখানে? ও, মেয়েদেরকে সময় দিচ্ছেন এই জন্য, এই জন্য এই অবস্থা আপনার। ঠিক আছে, মানে আমি কিছু বলিনি, আমি বললাম ঠিক আছে, আপনি হয়তো আপনার জায়গাতেই ভালো। হ্যাঁ, ইউ মে লিভ, আপনি লিভ করতে পারেন, দরকার নেই। ওই জায়গাতে আমার খুব খারাপ লাগছে জায়গাটা, যে অন্তত একটা নিজস্ব একটা আত্মসম্মান আছে এখনো, তো ওই জায়গাতে এই কথাটা বলার সে ঠিক করে নাই। সে আমাকে বলতে পারতো যে কি হয়েছে না হয়েছে, কিন্তু সে আমাকে বারবার চার্জ করতে এই বিষয়টা নিয়ে, এবং সে আমাকে টিউশনি করে দিয়ে দিবে না, বিষয়টা এরকম। ঠিক আছে, না না, চিনতে পারেনি ভালো কথা, সমস্যা নেই। না চেনা, আপনার চেনার চেষ্টা করেন আমাকে, আমাকে আপনি বলেন, কথা বলেন, সময় নেন, চেনার চেষ্টা করেন বারবার করে। ও শোনেন, আর এক মজার কথা বলি আপনাদেরকে। হুট করে মানে মাঝখানে আবার ঝড়াঝাটি হয়েছে আপনার ডিসেম্বরের 25 কি 26 তারিখে। হ্যাঁ, আবার একটু কথাবার্তা শুরু হয়েছে। 26 তারিখে আমাকে বলতেছে যে 31 তারিখে রেজিস্ট্রি করবো, চলেন। হ্যাঁ, 31 তারিখে রেজিস্ট্রি করবো। হোয়াট, 31 তারিখে রেজিস্ট্রি মানে? বলছে হ্যাঁ এখন রেজিস্ট্রি করে রেখে দেবো, আর বিয়ে পরে করব, কিন্তু আমি চাই যে আমাদের ডেটটা মানে হ্যাপি নিউ ইয়ারে হোক, একদম মনে হয় কত 2021-এ, হ্যাঁ 2021-এর মানে জানুয়ারিতে 2021-এ রেজিস্ট্রি হোক। আমি বললাম যে দেখেন, মানে ওকে আমি একটা বিষয় বললাম, তো দেখেন অফারটা কিন্তু বেশ লোভনীয় অফার। প্রথমত আপনি একজন মেডিকেল স্টুডেন্ট, নাম্বার 2 আপনি, আপনার কোনো ভাই নাই, আপনি বহুত টাকার মালিক। আপনারা, ওরা হচ্ছে 3 বোন, 3 বোন বাট কোনো ভাই নেই, তার মানে অ্যাকর্ডিং টু দ্য রুল অর ল, তার সকল সম্পত্তির মালিক আমাদের 3 জামাইয়ের। 3 জামাইয়ের আমাদের সম্পত্তির মালিক আমরা। ভালো কথা। তাহলে অফারটা লোভনীয়, আপনি সুন্দরী মানুষ, আপনি মেডিকেল স্টুডেন্ট, আপনার বাবার অগাধ প্রপার্টি, তার মানে নাই নাই করে হলো আমরা বহুত টাকা প্রপার্টি ভাগ পাবো। অফারটা তো লোভনীয়। বিয়ে করলে তো করাই যেত, মানুষ তো মেয়ে নিয়ে পালায়, মেয়ে নিয়ে পালাচ্ছে অবলোভারে। তো তারপরেও আমি আপনাকে বিয়ে করবো না, আমি আপনার সাথে সময় নেব, কথা বলবো, চিন্তা করবো, তারপর। তার মারামারি গ্যাঞ্জাম আমার পছন্দ না। দরকার হলে বিয়ে করুন না, কিন্তু মারামারি গ্যাঞ্জাম করতে পারবো না। আগে দেখি আপনার সাথে আমার মেন্টালিটি মেরে দেন, হোয়াট এভার ইউ আর, দিস ইজ নট মাই কনসার্ন। আপনি যাই হোক না করুন, এটা আমার নিজস্ব জায়গা আছে, আমার পায়ের নিচে যতটুকু মাটি আছে সেভাবে আমি চলার চেষ্টা করি। হ্যাঁ, পরে 31 তারিখে ডেট মিস করছে, যেন সেই যে ঝাড়ি আমাকে কেন আমি করলাম না 31 তারিখে। ঠিক আছে, আমাকে বোঝা শেষ। আচ্ছা আসেন, কি কথা বললাম।
আসেন, হি ইজ আউট এন্ড আউট আ জেন্টলম্যান, হি ইজ আউট এন্ড আউট আ জেন্টলম্যান। তো দেখেন এই আউট এন্ড আউট আপনাকে দেওয়া আছে, তাহলে আমরা যদি এভাবে বলি যে হি ইজ আ জেন্টলম্যান, সে একজন ভদ্রলোক, হি ইজ আ জেন্টলম্যান, সে একজন ভদ্রলোক, ঠিক আছে। তাহলে এখন দেখেন যে সে কেমন লোক, সে একজন ভদ্রলোক, সে কেমন লোক, সে একজন ভদ্রলোক, সে কেমন লোক, সে একজন ভদ্রলোক, ঠিক আছে। যে সে কেমন লোক, সে একজন ভদ্রলোক। এখন আর কেউ কথা বলি না, এখন সবাই দেখেন সে কেমন লোক, সে একজন ভদ্রলোক, ঠিক আছে। তাহলে দেখেন এই যে কেমন, তাহলে আমরা পেলাম এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক আছে। ওকে, আচ্ছা তারপর আসেন আরেকটা দিই, নাম্বার 8, হি ওয়াজ অ্যাবসেন্ট, he was absent on account, ছবি দিব নাকি আজকে আপনাদেরকে, ছবি দিব নাকি আজকে গ্রুপে, আপনাদের একটা ছবি দেবো আজকে আমরা, হ্যাঁ দেখেন দিকে কেমন। he was absent দিব নাকি বলেন, আপনারাই বলেন। he was absent on account, আচ্ছা on account of illness, of illness, ঠিক আছে। he was absent on account of illness, he was absent, সবাই একদম ছেলেগুলো তো খুব খুশি হয়ে যায় করে, ছেলেগুলো স্যার ছবি দিন, ছবি দিন। আপনারা যে আমার বউকে কোন দৃষ্টিতে দেখবেন রে ভাই, ভাগ্য ভালো আগে বের হয়ে গেছে। দেখেন he was absent on account of illness, on account of, এই আমি কোথায় চলে গেছি, আমি চলে গেছি প্রিপোজিশনে, এটা বাদ। না না মেসেঞ্জার গ্রুপ নেই, আমাদের ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে আমরা আছি। আপনারা তো ফেসবুক গ্রুপে অ্যাড আছেন মনে হয়, তাসনিম আমার সাথে যোগাযোগ করিয়েন, ফেসবুক গ্রুপে অ্যাড আছেন আপনি, অ্যাভেঞ্জার্স, অ্যাডমিশন অ্যাভেঞ্জার্স। এই শোনেন পাগলারা, এই অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ এখানেই শেষ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ এখানেই শেষ, আর কোনো এক্সাম্পল নাই, অ্যাডভার্বিয়াল ফ্রেজ এখানেই শেষ, ঠিক আছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ শেষ। এবার আসেন, চলেন আমরা এবার কথা বলবো আপনার প্রিপোজিশনাল ফ্রেজ সম্পর্কে। চলে প্রিপোজিশনাল ফ্রেজ সম্পর্কে কথা বলি আমরা। প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে, প্রিপোজিশনাল ফ্রেজ সম্পর্কে কথা বলবো। চলে স্টুডেন্ট সবাই এখন একটু কাইন্ডলি মনোযোগ সহকারে দেখবেন, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ডিসকাশন আছে, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ডিসকাশন আছে, সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে। তো দেখেন আমরা জানি যে সামনের প্রিপোজিশন, পেছনের প্রিপোজিশন, তাই না, দুই পাশে দুই কলা গাছ, মাঝখানে মহারাজ। তাহলে এই যে সামনের প্রিপোজিশন, পেছনের প্রিপোজিশন থাকলে এটাকে বলে প্রিপোজিশনাল ফ্রেজ। সামনের প্রিপোজিশন, পেছনের প্রিপোজিশন যদি কোনো আন্ডারলাইন করা কিছু থাকে তাহলে এটাকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। আসেন আমরা দেখি, আমি বললাম প্রথমে 1 নম্বরে যে রায়হান stood in front of me, রায়হান stood in front of me, তাহলে এটা হয়ে গেল কি আমাদের, এটা হয়ে গেল আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ। কেন হয়ে গেল দেখেন, এই যে সামনের প্রিপোজিশন, পেছনের প্রিপোজিশন, তাহলে আমাদের হয়ে গেল প্রিপোজিশনাল ফ্রেজ মানে পিপি, প্রিপোজিশনাল ফ্রেজ মানে পিপি, ঠিক আছে, সংক্ষেপে পিপি। ওকে, নাম্বার 2 এ আসি, আমি বললাম এভাবে, যেমন হ্যাঁ, I supported him for the sake of friendship. 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 আসেন তো এই যেখানে আন্ডারলাইন করে দিলাম for the sake of, আন্ডারলাইন করে দিলাম for the sake of, আন্ডারলাইন করে দিলাম for the sake of friendship. I supported him for the sake of friendship. ঠিক আছে, তাহলে এখানে কি আছে, for, এই যে একটা প্রিপোজিশন for, এখানে কি আছে of, একটা প্রিপোজিশন of, একটা প্রিপোজিশন আছে কি of, তাহলে এখানে দেখেন দুই পাশে দুই প্রিপোজিশন, তাহলে এটা কি হয়ে গেল প্রিপোজিশনাল ফ্রেজ, দুই পাশে দুটো প্রিপোজিশন হয়ে গেল প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে।
I supported him for the sake of friendship. I supported him for the sake of friendship. Okay? আচ্ছা এখন শুনেন সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন হ্যাঁ কেন রে আচ্ছা ইন ফ্রন্ট অফ একটাই শুনেন ইন ফ্রন্ট একটাই সমস্যা নেই ইন ফ্রন্ট একটা প্রিপোজিশন ঠিক আছে দেখেন এখন শুনেন একটা মনোযোগের কথা শুনেন এখানে একটা ঘাপলা আছে এই প্রিপোজিশনাল ফ্রেজে একটা ঘাপলা আছে বিশাল ঘাপলা আছে আসেন 3 নম্বর কোশ্চেন লিখি আমরা 3 নম্বর কোশ্চেন লিখি আমরা বললাম ধরেন যে উই আর ওয়েটিং ফর দ্য বাস উই আর ওয়েটিং ফর দ্য বাস মারাত্মক ঘাপলা এটাতে সবাই রেডি হয়ে যান এটাতে সবাই রেডি হয়ে যান এটাতে ঠিক আছে উই আর ওয়েটিং ফর দ্য বাস 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 ঠিক আছে এখন ধরেন আপনাকে এখানে আন্ডারলাইন করে দিল যে ফর দ্য বাস আন্ডারলাইন করে দিল ফর দ্য বাস এবার আপনার 1 নম্বর অপশনে দিল আপনাকে ধরেন এটা নাউন ফ্রেজ কি দিলাম 2 নম্বর অপশন আপনাকে দিল যে এটা হচ্ছে ভার্ব ফ্রেজ কোশ্চেনটা বুঝতে হবে কিন্তু হ্যাঁ এই কোশ্চেনে কিন্তু আনসার আপনারা কোনো বইয়ে স্বচ্ছভাবে পাবেন না এই কোশ্চেনটা আমি খুঁজছি আমি নিজেই কষ্ট হচ্ছে খুব বের করতে হ্যাঁ নাম্বার 3 হচ্ছে আপনার আছে ধরেন অ্যাডজেক্টিভ ফ্রেজ ঠিক আছে নাম্বার 4 এ আছে আপনার ইনফিনিটিভ ফ্রেজ কথা ভালো করে বুঝেন সবাই ভাই হ্যাঁ ভালো করে খেয়াল করি দেখেন আমি বলেছি যে উই আর ওয়েটিং ফর দ্য বাস উই আর ওয়েটিং ফর দ্য বাস উই আর ওয়েটিং ফর দ্য বাস তাহলে এখানে আমি আন্ডারলাইন করেছি কি ফর দ্য বাস এই কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে এই একটাই শেষ আর তেমন কোনো জটিলতা নেই ঠিক আছে এখন দেখেন এখানে 1 নম্বর आंसर দেওয়া আছে নাউন ফ্রেজ নাম্বার 2 ভার্ব ফ্রেজ নাম্বার 3 অ্যাডজেক্টিভ ফ্রেজ নাম্বার 4 ইনফিনিটিভ ফ্রেজ চারটা অপশন দেওয়া আছে খেয়াল করেন আচ্ছা এবার আসুন এখানে খেয়াল করেন যে এখানে আমরা জানি যে প্রিপোজিশন আগে আর পরে যদি থাকে তাহলে আমরা জানি সেটাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে বাট এখানে সামনে প্রিপোজিশন আছে বাট পরে কিন্তু কোনো প্রিপোজিশন নাই রাইট এখানে কিন্তু পরে কোনো প্রিপোজিশন নাই তাহলে এই কোশ্চেন নিয়ে কিন্তু অনেক ঝামেলা আছে আমি আবার বলতেছি যে এই কোশ্চেন নিয়ে কিন্তু বহুত ঝামেলা আছে দেখেন এই কোশ্চেন আমি যদি আপনাকে বলি যে ভাই নেক্সট এর আনসারটা খুঁজে দিন আমাকে আপনারা হাঁপায় যাবেন এই কোশ্চেন খুঁজতে গিয়ে কারণ এই কোশ্চেন এক এক বইয়ে এক এক রকম আনসার দেওয়া আছে ঠিক আছে তো আসেন এই ধরনের কোশ্চেন যেগুলো আছে এই ধরনের কোশ্চেন গুলো রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছে কয়েকটা কোশ্চেন একই প্যাটার্নের ঠিক আছে আমি আপনাকে বলে দিচ্ছি কিভাবে আপনারা আনসারগুলো সলভ করবেন যেহেতু কোশ্চেনটা একটু জটিল এগুলো ঢাকা ইউনিভার্সিটির জন্য আবার বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে একটু দেখেন সবাই দেখেন এখানে প্রথমে কি আছে নাউন ফ্রেজ আছে কিনা এবার লেখেন আমরা একটু আনসারটা লিখি আনসারটাকে অনেক বড় করে লিখবো লেখেন আনসার লেখেন যে নাউন ফ্রেজ প্রিপোজিশন দ্বারা শুরু হয় না প্রিপোজিশন দ্বারা শুরু হয় না নাউন ফ্রেজ প্রিপোজিশন দ্বারা শুরু হয় না নাউন ফ্রেজ প্রিপোজিশন দ্বারা শুরু হয় না তার মানে এই নাউন ফ্রেজ এটা কখনোই হবে না এটা কখনোই নাউন ফ্রেজ হবে না ঠিক আছে নাউন ফ্রেজ প্রিপোজিশন দ্বারা শুরু হয় না এটা কখনোই নাউন ফ্রেজ হবে না ঠিক আছে এখন আমি যদি বলি লেখেন ফাংশন অনুযায়ী এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ আপনি কোশ্চেন করতে পারেন যে ভাইয়া অ্যাডভার্বিয়াল ফ্রেজ তো আমাদের অপশনেই নাই আছে নাই ঠিক আছে তাহলে দেখেন উই ওয়ার ওয়েটিং এ পর্যন্ত বললাম আমরা অপেক্ষা করছিলাম আমি বললাম আমরা কিসের জন্য অপেক্ষা করছিলাম আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম এই যে কিসের দ্বারা প্রশ্ন করে দেখেন এই যে ভার্বকে কিসের দ্বারা প্রশ্ন করে আমরা আনসার পেয়েছি তাহলে এটা কি এক ধরনের অ্যাডভার্ব তাই না ভার্বকে প্রশ্ন করে আমরা আনসার পেয়েছি তার মানে এটা এক ধরনের অ্যাডভার্ব তাহলে এখন দেখেন এই যে হিসাবে মানে মেইন আনসার কিন্তু এইটাই
এটা হচ্ছে মেইন আনসার, যে এটা এক ধরনের অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা এক ধরনের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কিন্তু কিন্তু লেখেন কিন্তু অপশনে, অপশনে কিন্তু অপশনে, ঠিক আছে, কিন্তু অপশনে যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ না থাকে, অপশনে অ্যাডভার্বিয়াল ফ্রেজ না থাকলে, অপশনে অ্যাডভার্বিয়াল ফ্রেজ না থাকলে, অপশনে অ্যাডভার্বিয়াল ফ্রেজ না থাকলে লিখেন গঠন অনুযায়ী, গঠন অনুযায়ী। অপশনে অ্যাডভার্বিয়াল ফ্রেজ না থাকলে গঠন, আমি পরের পেজে চলে যাচ্ছি, অনুযায়ী, গঠন অনুযায়ী। অপশনে অ্যাডভার্বিয়াল ফ্রেজ না থাকলে গঠন অনুযায়ী সেটা প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু অপশনে যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজটা উল্লেখ না থাকে তাহলে আমরা কোথায় চলে যাব, প্রিপোজিশনাল ফ্রেজে চলে যাব গঠন অনুযায়ী। তাহলে দেখেন তো এবার এখানে 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 কোনো অ্যাডভার্বিয়াল ফ্রেজ অপশন আছে? নাই, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্বিয়াল নাই। তার মানে আমরা কোনটা থেকে যাব, আমরা হচ্ছে প্রিপোজিশনাল কই, অপশন ডি এর প্রিপোজিশনাল ফ্রেজ, ভার্বাল দিছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এই অ্যাডজেক্টিভের জায়গায় প্রিপোজিশনাল হবে, অ্যাডজেক্টিভের জায়গায় প্রিপোজিশনাল হবে, একটু কারেকশন করে নেন, প্রিপোজিশনাল, অ্যাডজেক্টিভের জায়গায় প্রিপোজিশনাল হবে। তার মানে দেখেন যেটা বলছিলাম, যদি অপশনে অ্যাডভার্ব অপশনটা না থাকে তাহলে আমরা অবশ্যই এটাকে প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে দেখাবো, প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে দেখাবো। আসেন, আরো কথা বাকি আছে, এখন বাকি আছে কথা, এখন একটু ওয়েট করেন। এবার লেখেন যে অ্যাডভার্ব এবং প্রিপোজিশন, অ্যাডভার্ব এবং প্রিপোজিশন দুটোই যদি থাকে, দুটোই যদি থাকে, দুটোই যদি থাকে, তাহলে কি অ্যাডভার্ব আর প্রিপোজিশন যদি দুইটাই থাকে, এবার এতক্ষণ আমরা জানলাম যে আমাদের বেসিক্যালি এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ না থাকে আমরা দেখবো প্রিপোজিশনাল ফ্রেজ। যদি অ্যাডভার্বিয়াল এবং প্রিপোজিশনাল ফ্রেজ দুটোই থাকে তাহলে তাহলে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজটাকে দাঁড়াবো, আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজকেই দাঁড়াবো, তাহলে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজকেই দাঁড়াবো, তাহলে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজকেই দাঁড়াবো। এই সবাই মনোযোগ সহকারে শুনে আমি আবার বলতেছি, এই সেন্টেন্সটা মূলত কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা এই ফ্রেজটা, কিন্তু অপশনে আপনার অ্যাডভার্বিয়াল ফ্রেজ নেই, তাহলে আমরা এটাকে কি দেখাবো, প্রিপোজিশনাল ফ্রেজ দেখাবো। কেন দেখাবো একটু পরে বলে দিচ্ছি আপনাদেরকে। কিন্তু যদি পরীক্ষাতে অ্যাডভার্ব প্রিপোজিশন দুইটাই থাকে তাহলে আমরা অবশ্যই অ্যাডভার্বকে প্রাধান্য দেবো, কারণ আমাদের এটা বেসিক্যালি কি, এটা বেসিক্যালি হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার আসেন, কেন বললাম গঠনগত হবে, এবার আসেন দেখেন, আমি বলছি যে প্রিপোজিশন দ্বারা শুরু, এটা লিখে নেন, প্রিপোজিশন দ্বারা শুরু, প্রিপোজিশন দ্বারা শুরু, ঠিক আছে, প্রিপোজিশন দ্বারা শুরু এবং নাউন বা প্রোনাউন দ্বারা শেষ, প্রোনাউন দ্বারা শেষ হলে সেটা গঠনগতভাবে 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 প্রিপোজিশনাল ফ্রেজ হয়, প্রিপোজিশনাল ফ্রেজ হয়, প্রিপোজিশনাল ফ্রেজ হয়। আমি আবার বলছি, এই নোটটা আপনারা একদম রেখে দিবেন, এই জায়গাটা, এগুলো কারোর সাথে শেয়ার করবেন না। যদি আপনাদের ইউটিউবে দিয়ে দিয়ে এগুলো কারণ আছে, আমি কিছুদিন পরে এগুলো প্রাইভেট করে দেবো, কিছু কারণ আছে তো এটা পেছনে দেওয়ার। আচ্ছা, তো দেখেন, এখন দেখেন আমি আপনাকে সহজ করে দিচ্ছি বিষয়টা শুনে। আমরা জানি যে প্রিপোজিশন ফ্রেজ, প্রিপোজিশন, সামনে প্রিপোজিশন পেছনে প্রিপোজিশন, তাহলে কি হবে, প্রিপোজিশনাল ফ্রেজ। আবার আমরা জানলাম সামনে প্রিপোজিশন প্লাস পেছনে যদি নাউন বা প্রোনাউন থাকে তাও কিন্তু আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ, দুইটা মনে থাকে জানো, প্রিপোজিশন সামনে প্রিপোজিশন, প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশন আর পেছনে যদি নাউন বা প্রোনাউন থাকে আমরা বলবো প্রিপোজিশনাল ফ্রেজ। আসেন যেমন দেখি, আমি বললাম আপনাকে যে দ্য ম্যান ইন দ্য রুম, দ্য ম্যান ইন দ্য রুম, না না এই এক্সাম্পলটা নিন না, এই এক্সাম্পলটা নিন না আগে, এই এক্সাম্পলটা নিন না, যেটা আপনাকে বলছিলাম একটু আগে যে উই ওয়্যার, একটু কাটে দেন ওটা, উই আর
ওয়েটিং ফর দ্য বাস। উই আর ওয়েটিং ফর দ্য বাস। ঠিক আছে, উই আর ওয়েটিং ফর দ্য বাস। ওকে, দেখেন এখানে খেয়াল করেন, এখানে যে প্রিপজিশন আছে, তারপরে দেখেন কি আছে, বাস আছে। ঠিক আছে, এটা কি নাউন, বাস কি নাউন, তাহলে এটা কি প্রিপজিশন, এটা কি আমাদের নাউন, তার মানে এটা কি আমাদের প্রিপজিশনাল ফ্রেজ। আবার আপনি বললাম যদি আপনার প্রিপজিশনাল ফ্রেজ না থাকে, যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকে, আমরা তাহলে সেটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে দাঁড়াবো। চলুন আমরা আরো দু একটা এক্সাম্পল দেখি যেগুলো আপনাদের পরীক্ষাতে এসেছে। দাঁড়ান, দু একটা এখানে এক্সাম্পল বের করে দিচ্ছি আপনাদেরকে, আমি একটু ওয়েট করেন। এই যে দেখেন আরেকটা এক্সাম্পল এসছে, যেমন আমরা যদি এটাকে বলি, কত নম্বর এক্সাম্পল গেল এটা আমাদের, 1 2 3 আসেন 4। এই এক্সাম্পলটা সবাই খেয়াল করে। এখানে বলছে যেমন যেমন বলছে অপু ইজ দ্য বয়, অপু ইজ দ্য বয় বাই দ্য বিগেস্ট বাইক, বাই দ্য বিগেস্ট বাইক। ঠিক আছে, অপু ইজ দ্য বয় বাই দ্য বিগেস্ট বাইক, অপু ইজ দ্য বয় বাই দ্য বিগেস্ট বাইক, বাই দ্য বিগেস্ট বাইক। ঠিক আছে, তাহলে এবার আসেন এখানে কি হয়েছে দেখেন, এই যে বাই, এটা কি বাই, তাই না? আর এবার আসেন এখানে কি আছে দেখেন, বাইক, আর আন্ডারলাইন করা আছে কোনটা, পুরোটাই। তার মানে দেখেন পুরো ফ্রেজটাতে শুরুতে কি আছে, প্রিপজিশন, পরে কি আছে, নাউন, শুরুতে কি আছে, প্রিপজিশন, পরে কি আছে, নাউন। তাহলে এটা আমাদের হয়ে যাবে প্রিপজিশনাল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ। ঠিক আছে, এইটুকু শুধু মনে রাখবেন, আর কোনো কিছু মনে রাখতে হবে না। আর আপনাদের তেমন কোনো কঠিন কাজই নাই আজকে, শুধুমাত্র আমরা দুইটা এডিশনাল নিয়ম জানলাম, জাস্ট দুইটা এডিশনাল নিয়ম, বাকি নিয়ম আমরা যা শিখছি তাই। ঠিক আছে, বাইরে কোনো কিছু নেই। তাহলে আবার বলছি, অপু ইজ দ্য বয় বাই দ্য বিগেস্ট বাইক, এখানে সামনে প্রিপজিশন, পরে নাউন যদি থাকে সেটা হয়ে যাবে আমাদের প্রিপজিশনাল ফ্রেজ। এই ছিল আমাদের প্রিপজিশনাল ফ্রেজ সম্পর্কে আলোচনা। এর বাইরে কোনো কোশ্চেন নেই, এর বাইরে কোনো কোশ্চেন নেই। ঠিক আছে, আর এর বাইরে কোশ্চেন আসার সম্ভাবনা আপনাদের নেই, এখান থেকে মিসিং হওয়ার সম্ভাবনাই নেই কোনো কোশ্চেন, যা বলছি তাই, এখানে কোনো কোশ্চেন মিসিং হবে না। এবার চলেন আমরা কনজাংশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ। ঠিক আছে, এগুলো আপনারা জানেন। আমি আপনাকে কিছু কনজাংশন লিস্ট করে দিচ্ছি না, এখান থেকে মাত্র বিশ্ববিদ্যালয়ে মাত্র একটা কোশ্চেন এসেছে। আমি একটা কোশ্চেন দেখাচ্ছি আপনাদের, দেখেন। আমি বললাম যে আই ড্র্যাঙ্ক ওয়াটার, I drank water as much as I could. I drank water as much as I could. As much as. তাহলে দেখেন তো, আমরা তো আপনাকে কনজাংশন লিস্টে করেই দিচ্ছি, আপনাকে লিস্ট করে দিচ্ছি না কনজাংশনে, তো হয়ে গেল I drank water as much as I could. ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এবার চলেন ইন্টারজেকশন, এগুলো একটা দুটো করে কোশ্চেন। ইন্টারজেকশন, ইন্টারজেকশন, ইন্টারজেকশন। আসুন এখানে বললাম ও ডিয়ার মি, এটা দিলাম, এক্সক্লেমেটরি সাইন দিলাম। হ্যাঁ কাকি, হ্যাঁ 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 দিয়ে যাবো, আমি যে ক্লাসে আছি তো, ক্লাসটা 5 মিনিট লাগবে, আসতেছি। আচ্ছা দেখেন, ও ডিয়ার মি, ঠিক আছে, হোয়াট শ্যাল আই ডু, হোয়াট শ্যাল আই ডু। এখন বাদ দেন, গুলি মারেন, এখানে কি আছে, আন্ডারলাইন করা আছে এখানে, এই যে দেখছেন কি আছে, এক্সক্লেমেটরি সাইন আছে। তাহলে আপনারা তো বলতে লাগবে এটা কি, এটা হচ্ছে আমাদের ইন্টারজেকশনাল ফ্রেজ, এটা বলা লাগবে এটা ইন্টারজেকশনাল ফ্রেজ, তাই না? আচ্ছা এবার আসেন, আমরা ধরেন পাইছিলাম যেমন আপনার ইন্টারজেকশনাল ফ্রেজ তো হয়ে গেল, আবার হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ নামে একটা ফ্রেজ ছিল, ওটা তো বলে দিচ্ছি আপনাদেরকে যে টু দ্বারা যদি শুরু হয়, 2 + v1, এটা কি ইনফিনিটিভ ফ্রেজ, তাই না? আর আপনাদেরকে আরো শিখেছিলাম ওই জিরান্ডিয়ান ফ্রেজ, জিরান্ডিয়ান ফ্রেজ থেকে কোনো কোশ্চেন আসে নাই, বাট শিখাইছি আপনাদেরকে। পার্টিসিপল ফ্রেজ কোনো কোশ্চেন আসে নাই, বাট শিখাইছি। তো ওখানে যে এক্সাম্পল গুলো ইউজ করছি ওটা আপনারা জানলেই হবে, এর বাইরে কোনো কোশ্চেন। তো শোনেন ডিয়ার ভাই ব্রাদার্স, আমি আপনাদের আবার বলছি, প্রেশার নিয়েন না, চাপ নিয়েন না,
ফ্রেজ কিন্তু খুব সহজ, আমি আপনাকে সহজ করে বলি বা নিয়মটা। আমরা প্রথমে শিখছি নাউন ফ্রেজ, যদি ইট দ্বারা রিপ্লেস করা যায় তাহলে সেটা নাউন ফ্রেজ, তাই না? আমরা শিখছি যদি আপনার অ্যাডজেক্টিভ ফ্রেজ কোনটা, যেগুলো নাউন বা প্রোনাউনের ঠিক আগে বসে বা পরে বসে, সেটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ কোনটা শিখলাম, কখন, কোথায়, কিভাবে, কেন, এগুলো দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ কি? আমরা আগে জানতাম সামনে প্রিপোজিশন, পেছনে প্রিপোজিশন, প্রিপোজিশনাল ফ্রেজ। বাট আজকে জানলাম সামনে প্রিপোজিশন, পরে যদি নাউন থাকে তাও কিন্তু আমাদের প্রিপোজিশনাল ফ্রেজই হবে। এই তো শেষ, এইটুকুই শেষ, আর কোনো ফ্রেজ নেই। ঠিক আছে, এখন আপনার কাছে বিষয়গুলো অনেক ইজি হয়ে যায়। ঠিক আছে, ভার্বাল ফ্রেজের কোনো কোশ্চেন নাই। আসছে একটা কোশ্চেন আসছে, নিতু বলছে একটা কোশ্চেন, চলেন দিয়ে দিই। ভার্বাল ফ্রেজের একটা কোশ্চেন আসছে রাজশাহী ইউনিভার্সিটি, চলেন। নিতু বলছে একটা ভার্বাল কোশ্চেনের ফ্রেজ দিয়ে দিই একটা, দেখেন সবাই লেখেন ভার্বাল ফ্রেজ। ভার্বাল ফ্রেজ একটাই কোশ্চেন আসছে, আসেন দিয়ে দিই। আরে এটা তো মানে মানে কি বলবো আর, দেখেন। আচ্ছা দেখেন, রাজু looked for his car, looked for his car, রাজু looked for his car। তাহলে দেখেন looked for এর নিচে আন্ডারলাইন করা আছে। দেখেন ভাই, একদম সোজা কথা বলি আপনাদেরকে, আপনারা জানেন ভার্বাল ফ্রেজ জিনিসটা কি? আপনারা জানেন ভার্বাল ফ্রেজ জিনিসটা হচ্ছে এমন যে ভার্ব প্লাস প্রিপোজিশন। এটা আপনারা জানেন না যে ভার্বের পরে যদি প্রিপোজিশন থাকে তাহলে সেটাকে বলে ভার্বাল ফ্রেজ। আবার বলছে ভার্ব প্লাস প্রিপোজিশন, এটাকে বলে কি ভার্বাল ফ্রেজ, নাকি? দেখেন তো ভাই, এটা কি ভার্ব, লুক কি একটা ভার্ব, তারপর কি আছে প্রিপোজিশন। হ্যাঁ, তাহলে লুক কি একটা ভার্ব, আছে কি প্রিপোজিশন। তাহলে আপনারা জয় বাংলা বলে মারা দেবেন, এটা হচ্ছে ভার্বাল ফ্রেজ। একটাই কোশ্চেন আসছে, একটাই। এটা আসছে কোথায়? রাজশাহী ইউনিভার্সিটি। তবে শুনেন, আমি আপনাদের আবারও বলছি যে আপনাদের, ঠিক আছে, আর নাই, আর এক্সাম্পলই নাই। এক্সাম্পল দেবো কোথেকে আপনাদের? এক্সাম্পল যা দেন আমি আপনাকে ওখানে নোটের মধ্যে দিয়ে দিয়েছি, কোশ্চেনও তো নাই না, কোথেকে দেবো? দেখেন ভাই, ভরসা না হলে আমি আপনাদের দেখাই, কোশ্চেন দেখাই। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন ভার্বাল ফ্রেজ। ঠিক আছে, এই একটা কোশ্চেন, এর বাইরে কোনো কোশ্চেন নেই। ঠিক আছে, তো শুনেন, এখন যেটা বলছি আপনাদেরকে যে ফ্রেজ থেকে রাজশাহী ইউনিভার্সিটিতে প্রচুর কোশ্চেন আসে। রাজশাহী ইউনিভার্সিটি ফ্রেজের উপর কিন্তু বেশ ভালো ফোকাস করছে। ঠিক আছে, সো একটু মাথায় রাখবেন। আর রাজশাহী ইউনিভার্সিটি কোনো, আপনি ফ্রেজ থেকে যে কোনো ইউনিভার্সিটিতে কোশ্চেন আসলেই পারবেন। বলা যায় না ভাই কোথায় কোশ্চেন আসবে না আসবে, বলা যায়। BSMRSTU তে আসছে ভাই, এখানে কোশ্চেন দেখতে পাচ্ছি না। দেখেন ওখানে ভার্ব প্লাস প্রিপোজিশন আছে কিনা, তাহলে হয়ে গেল। রায়হান একটু দেখেন তো ভার্ব প্লাস প্রিপোজিশন আছে কিনা, ওখানে ভার্ব প্লাস প্রিপোজিশন আছে কিনা দেখেন তো, হয়ে গেল তো। ভার্ব প্লাস প্রিপোজিশন থাকলে আমাদের হয়ে গেল ভার্বাল ফ্রেজ, এখানে তার কোনো কথা নেই। ঠিক আছে, আচ্ছা, যেটাকে গ্রুপ ভার্ব বলা হয়। ঠিক আছে, আচ্ছা, আইশোর একটা ওয়ার্ড কিনা, এখন কোশ্চেনটা এভাবেই পাইছি আমরা, আইশোর এটা একটাই তো ওয়ার্ড মনে হয় নাকি? আইশোর তো একটাই ওয়ার্ড, বাট শোনেন, আচ্ছা ও যেটা বললো দেখেন, আইশোর তো এগুলোকে কম্পাউন্ড ওয়ার্ড বলা হয়, এগুলোকে কম্পাউন্ড ওয়ার্ড বলা হয়, কম্পাউন্ড ওয়ার্ড। শোনেন, যেমন মনে রাখবেন আপনার গ্রিন হাউস, গ্রিন হাউস কম্পাউন্ড ওয়ার্ড। ঠিক আছে, গ্রিন হাউস কম্পাউন্ড ওয়ার্ড। এই কম্পাউন্ড ওয়ার্ড কিন্তু একের বেশি শব্দ আছে তো, একের বেশি শব্দ আছে তো। তো দেখুন কোশ্চেনটা ওইভাবেই দেওয়া আছে, আন্ডারলাইন করে দেওয়া আছে। ঠিক আছে, ওরা তো ফ্রেজই চাইছে। আচ্ছা, তাহলে আপনারা সবাই ফ্রেজের উপরে নোটগুলো সাজায় নেবেন। ঠিক আছে, একটা ওয়ার্ড হলো কম্পাউন্ড ওয়ার্ড, বললাম যে আপনাদেরকে কম্পাউন্ড ওয়ার্ড। এরকম তো আরো অনেকগুলো কম্পাউন্ড ওয়ার্ড আছে আপনার, আরো অনেকগুলো কম্পাউন্ড ওয়ার্ড আছে না? যেমন দেখেন সানগ্লাস, সানগ্লাস একসাথেই না, সানগ্লাস একসাথে তো কম্পাউন্ড ওয়ার্ড। নিউজ পেপার, রাইট, নিউজ পেপার, রাইট, এই তো নিউজ পেপার, নিউজ পেপার একসাথে ওয়ার্ড, এগুলো কম্পাউন্ড ওয়ার্ড। তার মানে কি একাধিক শব্দ আছে কিনা, ওই একই জিনিস। ঠিক আছে, যাক ওরা কোশ্চেনে দিছে, এখন আইসোর আমি কি করবো ওখানে, ওটা তো কোশ্চেন দেখাইতে হবে আপনাদেরকে। চলেন, তাহলে এখন আর কোনো কোশ্চেন নাই। দেখেন এখন এমনি টপিক রিলেটেড কোনো কোশ্চেন আছে কিনা বলেন, অনেক বেজে গেছে। তাহলে আপনাদের শুনেন, পোলাপান শুনেন, আপনাদের ফ্রেজের উপর আমাদের কোশ্চেন শেষ। ঠিক আছে, এখন আমরা নেক্সট ক্লাসে ভার্বের আলোচনা চলে যাব। আবারও বলছি, নেক্সট ক্লাস থেকে হয়তো বা আমরা ভার্বের আলোচনা চলে যাব। ভার্বের জার্নিটা একটু বড় হবে। কোশ্চেন আছে আহেন, তাহলে আমাকে কোশ্চেনটা আমাকে ইনবক্স করিয়েন, এখন আর সময় নেবো না। শুনেন, ভার্বের আলোচনায় চলে যাব। আপনারা এই ভার্বের আলোচনায় আমরা এখন ডিটেলস ভার্ব সম্পর্কে শিখবো। ওখানে গিয়ে আপনারা জিরান পার্টিসিপেট আবার পাবেন। তো এই ক্লাসটা একটু বাদ দিয়েন না। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ।
রেখে দিচ্ছি। আর হ্যাঁ, কোশ্চেন দিয়ে দিন আমাকে, কোন কোশ্চেন থাকলে দিয়ে দিন, দিয়ে দিন।